প্লিজ ম্যাম, আমার সঙ্গে এমন ব্যবহার কইরেন না। দেখ তো, মায়ের না চিকিৎসার জন্য টাকা লাগবে অনেক অনেক। তোর মায়ের চিকিৎসার সব টাকা আমি দিব। তুই আমার সঙ্গে রেসপন্স কর তাহলে। ম্যাম, আমার মায়ের জন্য টাকা লাগবে, কিন্তু এইভাবে টাকা উপার্জন করতে আমি চাই না। হালালভাবে টাকা উপার্জন করে আমি আমার মায়ের চিকিৎসা করব। হালালভাবে কি করবি? তুই যদি আমাকে এখন বাধা দিস আর আমার সঙ্গে রেসপন্স না করিস, তাহলে তোকে আমি চাকরি থেকে বের করে দিব। পপির মুখ থেকে এমন কথা শুনে স্বাধীন চুপসে যায়, আর কোনো কথা না বলে মূর্তির ন্যায় সেখানেই দাঁড়িয়ে থাকে। একটু পর পপি এসে স্বাধীনকে কিস করতে লাগে। স্বাধীনকে কোনো প্রকার রেসপন্স করতে না দেখে পুনরায় পপি বলে, কিরে, তোকে কি বললাম? তোর কানে ঢোকে নাই? ভালোই ভালোই আমাকে মজা দিবি নাকি চাকরি থেকে বের করে দিব তোকে? স্বাধীন বুঝে উঠতে পারে না পপির এমন প্রশ্নে কি উত্তর দিবে। একটু পর স্বাধীন নিজেকে আর সামলাতে না পেরে পপির সঙ্গে রেসপন্স দিতে লাগে। নিমিষে মিশে যায় দুটি দেহ। এভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। স্বাধীনের বুকের ওপর পপি শুয়েছিল, তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে পপি বলে, কেউ যেন জানতে না পারে। আর আমি যখন তোকে যেখানে আসতে বলবো আসবি, আমাকে মজা দিবি, বিনিময়ে আমি অনেক অনেক টাকা দেব। আর তোর মায়ের চিকিৎসা করতে কত টাকা লাগবে সব টাকা আমি দিয়ে দিব ম্যানেজারকে বলে। কথাটি বলেই স্বাধীনের বুকের উপর থেকে উঠে পপি তার জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে স্বাধীন উপরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে আর আনমনে ভাবছে 1 বছর আগে। কিরে বাবা, তুই না আজকে বলি তোকে সকাল সকাল ঘুম থেকে ডেকে দিতে? ফজরের আজান দেওয়ার পর থেকে তোকে ডাকছি, শুধু এপাশ ওপাশ করছিস। ঘুম থেকে উঠবি না, পরে আবার আমার দোষ দিতে পারবি না বলে দিলাম। ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখবে না কত হয়ে গেছে, 9টা বেজে গেছে। মায়ের মুখ থেকে স্বাধীন এমন কথা শুনতে পেয়ে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে নিজেকে সামলে নিয়ে নিজের মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনের উপর তাকিয়ে দেখেন 9টা+ সময় হয়ে গেছে। বুঝে উঠতে পারে না কি করবে এখন। এই অল্প সময়ের মধ্যে দৌড়ে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে জামা কাপড় পরে বাসা থেকে যে বের হতে যাবে, অমনি পেছন থেকে স্বাধীনের মা স্বাধীনকে বলে, কিরে বাবা, কই যাচ্ছিস তুই এত হন্তদন্ত হয়ে? খাবারটা তো খেয়ে যা। না জানি তুই কি করিস না করিস, কখনোই আমাদেরকে বলার প্রয়োজন মনে করিস না, কিন্তু খাবারটা তো খেয়ে যা। সকাল সকাল বের হচ্ছিস। ভাত খাবার বাইরে থেকে নেব, এখন আমাকে পিছন থেকে ডেকো না, জলদি অফিসে যেতে হবে। অফিস মানে কিসের অফিস? তোর আবার অফিস? তুই তো কাজকর্ম কিছুই করিস না, দিনরাত শুধু বাড়িতে ঘোরাফেরা করিস আর বলছিস অফিসে যেতে হবে। মা, এখন কিছু বলতে পারবো না, বাসায় এসে তোমাকে সব কিছু খুলে বলবো। আর কোনো কথা বলতে না দিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। স্বাধীন বাসার বাইরে এসে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে। অনেকটা সময় পেরিয়ে যায়, তাও কোনো রিক্সার দেখা পায় না। কি করবে বুঝতে না পেরে রিক্সা না পেয়ে রাস্তার ধার ধরে হাঁটা শুরু করার একটু পরে সামনে এগোতেই একটা রিক্সা দেখতে পায়। তারপর রিক্সায় উঠে সোজা অফিসে চলে আসে। তারপর রিক্সাওয়ালাকে তার ভাড়া মিটিয়ে ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করতে লাগে। বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে? গল্পের সাথে থাকুন, ঠিকই বুঝতে পারবেন। ওয়েটিং রুমে বসে থেকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে লাগে স্বাধীন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা পিয়ন এসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, স্যার আপনাকে কেবিনে রাখে। সেখানে আর এক মুহূর্ত না বসে থেকে কেবিনের মধ্যে চলে যায়। তারপর দরজাটা হালকা খুলে অনুমতি নিয়ে রুমের মধ্যে প্রবেশ করে ডেস্কের সামনে চেয়ারটাতে বসে পড়ে। ডেস্কে থাকা বৃদ্ধ লোকটা মন দিয়ে তার কাজ করছিল। সেদিক থেকে দৃষ্টি সরিয়ে স্বাধীনের দিকে তাকিয়ে বলে, বাবা তুমি এসেছো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম এতক্ষণ ধরে। কখন তুমি আসবে? তা আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, কোনো অসুবিধা হয়নি। আর কেন দেখেছেন আপনি সেটা আগে বলেন। আসলে বাবা, কালকে তুমি না থাকলে আমি আর আজকে অফিসে আসতে পারতাম না, ইভেন্টে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। তুমি নিজেও জানো না কত বড় উপকার করেছো তুমি। আমার তোমার উপকারের প্রতিদান আমি কখনো দিতে পারবো না। তা আমি জানি যে কালকে বললে চাকরি খুঁজতেছো, বেকার, তাই ভাবলাম তোমাকে আমার অফিসে একটা চাকরি দেই। তাহলে আমার অফিসে একটা ভালো এবং মনোযোগী কর্মচারী পাবো। এতে আমার কোম্পানিটা অনেক ভালোভাবে অগ্রহিত করবে। এর জন্য তোমাকে আজকে আমি অফিসে আসতে বলেছিলাম, আর আমার ভিজিটিং কার্ড তোমাকে দিয়েছিলাম। লোকটির এমন কথা শুনে স্বাধীন যেন আকাশ থেকে মাটিতে ধুপ করে পড়ে। নিজের কানকে যেন নিজেই বিশ্বাস করতে পারছে না সে। কি করবে বুঝে উঠতে পারে না স্বাধীন।
স্বাধীনকে চিন্তিত থাকতে দেখে বৃদ্ধ লোকটি পুনরায় বলে, তুমি কোনো টেনশন নিও না, তোমাকে কোম্পানি ভালো পোস্টে চাকরি দেব, আর অনেক মাইনে দেব মাসে। তোমাকে তোমাকে আমি অফিসে ম্যানেজার হিসেবে চাকরি দেব, আর মাসে তুমি বেতন পাবে 1 লক্ষ টাকা। বাকিটা তোমার ইচ্ছে, তুমি চাকরি করবে কি করবে না। স্বাধীন যেন লোকটির এমন কথা শুনে নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারছে না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে লোকটার দিকে। হঠাৎ লোকটির এমন কথা শুনে স্বাধীনের ধ্যান ভেঙে যায়। তারপর আমতা আমতা করে বৃদ্ধ লোকটিকে উদ্দেশ্য করে বলে, পপির, আসলে আঙ্কেল কি করে যে আপনাকে বলবো আমি বুঝে উঠতে পারছি না। আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করছেন। চাকরির জন্য ঘুরপাক খাচ্ছি, এই অফিস থেকে অন্য অফিসে যাচ্ছি, প্রায় 2 বছর হবে, কিন্তু আমি কোনো চাকরি খুঁজে পাচ্ছি না। আরেকদিন যে আমি আপনাকে বাঁচিয়েছিলাম, ওই দিনও একটা কোম্পানি থেকেই ইন্টারভিউ দিয়ে আসার সময় আপনার অফিসের নাম ডাক আমি অনেক আগে শুনেছি। আমি কখনো কল্পনাও করতে পারিনি এত বড় কোম্পানির ম্যানেজার হব। সেদিন আমি তোমার ফাইল দিকে তাকিয়ে তোমার সার্টিফিকেটগুলো দেখে ফেলেছি। এক নজরে মনে হয়েছে তুমি একজন বড় কোম্পানির ম্যানেজার হিসেবে দায়িত্ব পেলে খুব ভালো পালন করতে পারবে। আর এই অফিসের যে ম্যানেজার ছিল তিনি অনেক দায়িত্ববান ছিল, বৃদ্ধ হয়ে যায়, তাকে অবসর চলে গিয়েছে। আর আমার কোম্পানির দেখাশোনার জন্য একটা ভালো ম্যানেজার দরকার, তাই তোমাকে এই জবটা অফার করেছি। এখন তুমি বলো, তুমি চাকরিটা করবে কি করবে না। কি বলেন না বলেন স্যার, আমি তো এক পায়ের উপর রাজি আছি আমি আপনার অফিসের ম্যানেজার হতে। তাহলে তো হয়ে গেল। পিয়নকে ডেকে তোমার সব কাজকর্ম ঠিক করতে হবে, যে সকল বিষয় দেখিয়ে দিচ্ছি। আর কালকে থেকে তুমি তো কোম্পানিতে জয়েন হও। আর এই নাও অ্যাডভান্স 1 লক্ষ টাকা। স্বাধীন যেন একের পর এক অবাক হচ্ছে। তারপর অফিসের মালিক স্বাধীনকে অফিসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিতে লাগে। এভাবে পার হয়ে যায় অনেকটা সময়। তারপর পুনরায় এসে ডেস্কে বসে আরাম করতে লাগে তারা। তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে পুনরায় বৃদ্ধ লোকটা বলে, আসলে বাবা, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি। অফিসটার কত দেখাশোনা করব। আমার কোনো ছেলে নেই যে আমি ব্যবতী সেই অফিস দেখাশোনা করবে, আমার একটা মেয়ে বাদে। আর এই মেয়েটাও বিদেশে লেখাপড়া করে। শুনেছি মেয়েটার লেখাপড়া শেষ, এখন সে দেশে আসবে। এখন দেখি মেয়েটা আমার কোম্পানির দায়িত্ব নেয় নাকি অন্য কিছু করে। তাই আমি ব্যবতী কোম্পানি যেন ভালোভাবে চলতে পারে এমন কেউ খুঁজছিলাম। আর আমার কপালে তার থেকে বেশি কিছু হতে পারে, সেদিকে খেয়াল রেখে তুমি বাবা। কারণ তুমি তো জানো একটা কোম্পানির ম্যানেজার মানে একটা কোম্পানির মালিক। স্যার, সেদিক থেকে আপনার কোনো চিন্তাই করবেন না, আমি আমার নিজের মনে করে অফিসটা দেখাশোনা করব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। অনেক চিন্তামুক্ত হলাম বাবা তোমার কথা শুনে। আর আমাকে স্যার বলতে হবে না, আমাকে আঙ্কেল বলে ডেকো, এতেই অনেক। তখনই রুমের মধ্যে চলে আসে পিয়ন। তারপর বৃদ্ধ লোকটির দিকে কিছু ফাইল এগিয়ে দিয়ে বলে, স্যার এই নিয়েন, আপনি যেভাবে যেভাবে বলেছেন সেইভাবেই এই ফাইলটা রেডি করা আছে। আর এই নিন স্যারের কার্ড, এটা দেখালে স্যারকে অফিসে অনায়াসেই সবে আসতে দেবে। তখন আর কোনো গেটের দারোয়ান স্যারকে আটকাতে পারবে না। পিয়নের হাত থেকে অফিসের মালিক অর্থাৎ বৃদ্ধ লোকটি ফাইলটা নিয়ে পড়ে দেখতে লাগে সব ঠিক আছে। তারপর স্বাধীনের দিকে এগিয়ে দিয়ে বৃদ্ধ লোকটি স্বাধীনকে বলে, বাবা, এইটা এইখানে সাইড করে দাও, আর ভালোভাবে পড়ে দেখো কোন জায়গায় ভুল আছে নাকি। আঙ্কেল, কি এটা? পড়ে দেখো, তারপর না হয় আমাকে জিজ্ঞেস করো। তারপর স্বাধীন মন দিয়ে ফাইলটা পড়তে লাগে। আসলে এটা একটা উইল, যা স্বাধীনকে চুক্তিবদ্ধ করে রাখার জন্য এই অফিসে, যেখানে লেখা আছে 5 বছরের আগে স্বাধীন ইচ্ছা করে এই অফিস থেকে বের হতে পারবে না। আর অফিসের বস যখন যা বলবে তখন সে অনুযায়ী স্বাধীনকে চলাফেরা করতে হবে। ফাইলটা ভালোভাবে দেখে স্বাধীন মনে মনে বলে, আমি কেন চাকরি ছাড়তে যাব? 5 বছর তো অনেক কম। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই অফিস থেকে যাব না। আর অফিসের বস আঙ্কেল আমাকে তো আর তেমন কিছু বলবে না, যা আমার মনের অবাধনে। এ থেকে আমি লাইনটা ভালোই করে দেই, এতে আমার ভালো হবে। যেই বলা সেই কাজ। স্বাধীন ফাইলটাতে সাইন গট গট করে দেয়। তারপর স্বাধীন বৃদ্ধ লোকটি অর্থাৎ অফিসের বসের কাছ থেকে অ্যাডভান্স 1 লক্ষ টাকা নিয়ে আরো প্রয়োজনীয় কিছু কার্যক্রম শেষ করে অফিস থেকে বেরিয়ে যায় স্বাধীন। অফিস থেকে বের হয়ে একটা রিক্সা দিয়ে সোজা মার্কেটে চলে যায়।
তারপর মার্কেটে গিয়ে স্বাধীন তার মা বাবা আর ছোট্ট বোনের জন্য প্রয়োজনীয় কিছু জামা কাপড় কিনে নেয়। তারপর রিকশায় উঠে একটা কাঁচা বাজারে চলে আসে। তারপর বাসার জন্য কিছু কাঁচা বাজার করে রিকশায় করে বাসায় চলে যায়। বাসার সামনে এসে রিকশা থেকে নেমে দরজায় কড়া নাড়তেই স্বাধীনের মা তড়িঘড়ি করে এসে দরজা খুলে দেয়। স্বাধীনের হাতে এত ব্যাগপত্র দেখে স্বাধীনের মাও অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। স্বাধীন তার মাকে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হয়েছে মা, এমন ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছো কেন? না মানে তোর হাতে এত বাজার, আর বাজারগুলো কি দিয়ে করলি, আর এত টাকা পেলি কই থেকে তুই? মা, আমাদের আর দুঃখের দিন নেই, এখন সুখের দিন এসেছে। মানুষের ভাগ্য যেরকম বদলায়, আমাদেরও ভাগ্য বদলেছে। আমি একটা বড় কোম্পানির ম্যানেজার পদে চাকরি পেয়েছি। মানে কি বলছিস? তুই কিছুই বুঝতে পারছি না। তুই আর ম্যানেজারের পরে চাকরি কিভাবে, কখন? আরে মা, রুমের মধ্যে তো যেতে দাও, বিশ্রামটা আগে নিতে দাও, তারপরে না হয় তোমাকে সব কথা খুলে বলি। না, তোকে এখন বলতে হবে, না বললে তোকে রুমের মধ্যে আসতে দেব না। তুই আগে বল। আসলে মা, হয়েছে কি, কালকে তো অনেক রাত করে বাসায় ফিরলাম। তুমি তো আমাকে অনেক বকাবকি করলে, আমি তো কিছুই বললাম না তোমাকে। কিন্তু আসলে হয়েছে কি, কালকে পাশের গ্রাম থেকে ক্রিকেট খেলে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। আর আমাদের পাশের যে মেইন রোডটা আছে না, মেইন রোডটা পার হয়ে বাসায় আসতে যাব, অমনি দেখি মেইন রোডে একটা গাড়ি, সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, পিছনে অনেকগুলো লোক পুরো গাড়িটা ঘেরাও করে ফেলেছে। তখন গাড়ি ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পারি। নিজেকে আর সামলাতে না পেরে এপাশ ওপাশ তাকিয়ে কিছু একটা খুঁজি। পরে একটা লাঠি দেখতে পেয়ে লাঠিটা নিয়ে গিয়ে সেইখানে থাকা প্রত্যেকজনকে মারতে লাগে। এক এক করে সেইখানে থাকা সবাইকে মেরে মাটিতে লুটিয়ে ফেলি। তারপর গাড়ির মধ্যে থেকে একটা লোক বের হয়ে আমাকে অনেক বাহবা দেয় আর তার ভিজিটিং কার্ড আমাকে দিয়ে যায়। আর তোমাকে কালকে বলিনি, কারণ তুমি অনেক চিন্তা করবে আমাকে নিয়ে। আর আজকে আমি তার অফিসে দেখা করতে যাই, আর তিনি আমাকে তার অফিসে ম্যানেজারের পথে চাকরি অফার করে, আর আমি তাদের অফারে রাজি হয়ে যাই। স্বাধীনের মা স্বাধীনের এমন কথা শুনে অনেকটা খুশি হয়। খুশিতে বাকরুদ্ধ হয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে বলতে লাগে, বাবা, আমি জানতাম তো এমন কিছুই একটা করবি। তুই লোকদের বাঁচাবি আর আমি তোকে অনেক বকাবকি করতাম। নিজের ঘাড়ে নিজের দোষ তুলে নিবি বলে, কিন্তু দেখ আজ তোর ভাগ্য বদলে দিল তোর সফলতা। দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, বাসার ভিতরে ঢুকতে দেবে না নাকি তুমি? অনেক ক্লান্ত হয়ে গেছি আমি, সেই দুপুর থেকে বাজার করতে করতে বিকেল হয়ে গেল, অনেক ক্লান্ত। দেখি এখন রুমে যেতে দাও। তারপর স্বাধীনের মা স্বাধীনের হাত থেকে ব্যাগপত্রগুলো নিয়ে নেয়। তারপর স্বাধীন তার রুমে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে টিউবওয়েল পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। রুমে এসে আজ শোয়া হয়ে ফেসবুকিং করছিল, তখনই স্বাধীনের মা স্বাধীনের রুমে এসে বলে, তোর বাবা তো এখনো কোনো খোঁজ খবর হলো না? রাত 9টা বেজে গেল, এখনো তোর বাবা আসেনি। দেখ তোর বাবা, গিয়ে দেখ তোর বাবা কই রয়েছে। অনেক চিন্তা হচ্ছে আমার। মা, চিন্তা করো না, বাবা তো প্রত্যেক দিন সকালে সকালে বাসায় ফিরে, তা আজ এত দেরি হলো। থাকো, আমি গিয়ে গ্যারেজে দেখে আসি বাবা এসেছে কিনা। তারপর স্বাধীন বাড়ি থেকে বের হয়ে রিক্সার গ্যারেজে চলে যায়। গ্যারেজে গিয়ে স্বাধীনের বাবাকে দেখে গ্যারেজের মালিক একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছে। স্বাধীন এই দৃশ্য দেখে অনেক রেগে যায়, দৌড়ে গিয়ে গ্যারেজের মালিকের মুখে ঘুষি লাগিয়ে দেয়। স্বাধীনের হঠাৎ ঘুষি খেয়ে গ্যারেজের মালিক ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়ে যায়। তখন সেখানে থাকা লোকেরা এসে স্বাধীনকে আটকায়। স্বাধীন তাদেরকে ঝামটা দিয়ে ফেলে দিয়ে তার বাবার কাছে গিয়ে রশি খুলতে লাগে আর বলতে লাগে, কি হয়েছে তোমার? আর ওরা তোমাকে গাছের সঙ্গে এইভাবে বেঁধে রেখেছে কেন? আরে বাবা বলিস না, রিক্সা চালাচ্ছিলাম, বিকেলের দিকে একটা ছেলে পিছনের দিকে অনেক দূরে যেতে বলে ভাড়া নিয়ে। অনেক বেশি ভাড়া দেওয়ায় আমি আর না করিনি। অনেকটা দূরে যাওয়ার পর দেখতে পেলাম অনেকটা রাত হয়ে গেছে। ফেরার সময় পথে অনেকগুলো লোক আমাকে আটকে আমার কাছ থেকে টাকা পয়সা রিক্সা নিয়ে চলে যায়। আমি অনেক করে তাদের মানা করি,
কিন্তু তারা আমাকে মেরে সেখানে রেখে চলে যায়। আর গ্যারেজের মালিক আমার কাছ থেকে তার রিক্সায় বুঝে না পেয়ে আমাকে মারধর করে আর গাছের সঙ্গে বেঁধে রেখে যায়, আর বলে যে টাকা না দেয়া পর্যন্ত আমি নাকি ছাড়া পাবো না। স্বাধীন তার বাবার কাছ থেকে উঠে দৌড়ে রিক্সার গ্যারেজের মালিকের কাছে গিয়ে মাটি থেকে কলার ধরে উঁচু করে বলে, তোর একটা গাড়ির কত দাম আমি তোকে পুষে দেব, কিন্তু তুই আমার বাবাকে মারলি কেন? আর গাছের সঙ্গে বেঁধে রেখেছিস কেন? তোর সাহস কি করে হয়? কথাটা বলে স্বাধীন গ্যারেজের মালিককে অনেক মারধর করতে লাগে। মারতে মারতে একটা পর্যায়ে গ্যারেজের মালিকের নাক মুখ দিয়ে যখন রক্ত বের হয়, তখন স্বাধীনের বাবা স্বাধীনের কাছে গিয়ে স্বাধীনকে পেছন থেকে মারতে মানা করে। তারপর স্বাধীনের রাগ কিছুটা কমলে সেখান থেকে তার বাবাকে নিয়ে চলে আসার আগে তার প্যান্টের পকেট থেকে 30,000 টাকা গ্যারেজের মালিকের মুখে ছুঁড়ে মেরে বলতে লাগে, এই নিয়ে নে তোর টাকা। একটা গাড়ি তৈরি করতে কত টাকা লাগে তা আমি জানি না, এইখানে 30,000 টাকা আছে। জানি এই টাকা দিয়ে 2টা গাড়ি হবে। আর নেক্সট টাইম থেকে কখনো কারোর দিকে এইভাবে ব্যবহার করবি না। তোর গাড়ি হারিয়ে ফেলেছে, তাকে অনেক মারধর করেছে, তোর কাছে এসেছে, উল্টো তুইও তাকে মারলি। কথাটি বলে স্বাধীন রিক্সার গ্যারেজের মালিককে আরো একটা খুশি দিয়ে সেখান থেকে স্বাধীন তার বাবাকে কাঁধের উপর হাত রেখে বাসায় নিয়ে আসতে লাগে। অন্যদিকে স্বাধীনের বাবা খোঁড়াতে খোঁড়াতে আসে, পায়ে অনেক ব্যথা লাগায়। বাড়ির সামনে আসতেই দেখে স্বাধীনের মা বাসার সামনে দাঁড়িয়ে আছে। দূর থেকে স্বাধীনের বাবাকে দেখতে পেয়ে স্বাধীনের মা দৌড়ে আসে তাদের কাছে। কিরে বাবা, তোর বাবা কি হয়েছে? এমনভাবে হাঁটছে কেন? আর তার শরীরে এত রক্ত লেগে আছে কেন? তারপর স্বাধীন তার মাকে সবকিছু খুলে বলে। তারপর স্বাধীন তার বাবাকে তার রুমে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পরিবর্তন করে দেয়। বাবা তাহলে তুমি এখন ঘুমাও, আমি আমার রুমে যাই। আর কোনো কিছুর প্রয়োজন হলে মাকে কিংবা আমাকে বইলো, হ্যাঁ? কথাটি বলে স্বাধীন যেই পেছনে ফিরে রুম থেকে বের হতে যাবে, তখনই স্বাধীনের বাবা স্বাধীনকে পেছন থেকে বলে, কিরে বাবা, তোর কাছে এতগুলো টাকা কই থেকে আসলো? আর তুই তো কাজকর্ম কিছু করিস না, তাহলে তুই এই টাকাগুলো অন্যায়ভাবে উপার্জন করেছিস। তখনই স্বাধীনের মা পাশ থেকে বলে, আরে তুমি ওইগুলো কি বলছো? আমাদের ছেলে হয়ে কখনো খারাপ করবে এটা তুমি কি করে ভাবলে? আসলে স্বাধীন বড় একটা কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি পায়, এর জন্য তাকে অ্যাডভান্স 1,00,000 টাকা দেয়। স্বাধীনের বাবা স্বাধীনের মূল কথা শুনে অনেকটা খুশি হয়। তারপর স্বাধীন সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে সোজা তার রুমে চলে যায়। তারপর রুমে গিয়ে একটু ফেসবুক স্ক্রোল করে সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে পরের দিন সকালবেলা আজানের শব্দে। এপাশ ওপাশ করে ঘুম থেকে উঠে টিউবওয়েল পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়তে চলে যায়। তারপর নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন তার বাবার কাছে গিয়ে বলে, বাবা এখন তুমি কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি। আর তোকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি খুব সুস্থ আছি। তারপর তার বাবার সঙ্গে টুকিটাকি আরো কিছু কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। বাড়ির বাইরে এসে একটা রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে। একটা পর্যায়ে একটা রিক্সা আসলে স্বাধীন রিক্সাতে উঠে তার অফিসে চলে আসে। তারপর অফিসের সামনে এসে তার ভাড়া মিটিয়ে অফিসে চলে যায়। অফিসের দারোয়ানরা স্বাধীনকে আটকাতেই স্বাধীন তার কার্ডটা দেখাতেই অফিসের দারোয়ানরা তাকে স্যালুট জানায়। তারপর সোজা স্বাধীন অফিসের মালিক অর্থাৎ বৃদ্ধ লোকটার কাছে চলে যায়। দরজার ওই পাশ থেকে ডেস্কের উপর বসে থাকা বৃদ্ধ লোকটা অর্থাৎ অফিসের মালিক বলে, বাবা তুমি এসেছো, আসো আসো, আমার কেবিনে আসবে। তোমার পারমিশন নিতে হবে না, এটা বলে দিলাম। এরপর থেকে যখন আসবে পারমিশন নিতে হবে না, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল। তুমি তো অফিসে নতুন ম্যানেজার পদে নিয়োগ পেয়েছো, তো তোমাকে সকলের সঙ্গে পরিচয় করে দিতেই হবে। তখনই অফিসের মালিক পিয়নকে ডেকে কনফারেন্স রুমে সবাইকে একত্র করতে বলে। তারপর পেমেন্ট দিয়ে সবাইকে ডেকে কনফারেন্স রুমে সবাইকে একত্রে করে। তখন অফিসের মালিক অর্থাৎ বৃদ্ধ লোকটা স্বাধীনকে অফিসের সকল কর্মচারীর সামনে নিয়ে গিয়ে বলে, ইনি হলো মিস্টার স্বাধীন, আমাদের অফিসের নতুন ম্যানেজার। তো আমি অনেক খুশি স্বাধীনের মধ্যে একজন ভালো মন মানসিকতার ম্যানেজার পেয়ে। আপনারা আগের ম্যানেজারের সঙ্গে যেমন ভালো ব্যবহার করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, স্বাধীনের সঙ্গে ঠিক একইভাবে কাজ করবেন, এটা আমরা আশা করি আপনাদের কাছ থেকে। যদি এর সম্পর্কে কোনো ধারণা নিতে চান
তাহলে এখন তাকে প্রশ্ন করতে পারেন। আর নতুন ম্যানেজার নিয়োগ হওয়াতে আগামীকাল আমাদের অফিসে একটা পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে আপনারা আপনাদের ফ্যামিলির যে কাউকে আনতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কথাটি বলে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে স্বাধীন আর অফিসের মালিক চলে আসে অন্যদিকে। সবাই বলা বলি করছে। চেনে নেই জানা নেই কই থেকে একটা ছেলেকে উড়িয়ে নিয়ে এসে বলে আমাদের ম্যানেজার। আল্লাহই জানে এ নিয়ে আবার কেমন হবে। আগে ম্যানেজার তো অনেক ভালো ছিল। হ্যাঁ রে, আমি তাই ভাবছি। এই ছেলেটা যদি অনেক রুড হয়, কাজে বরখেলাফি যদি না দেখতে পারে, তাহলে তো একদম আমাদের জীবন তছনছ করে ফেলবে। দেখে তো তেমন মনে হলো না, বাকিটা আল্লাহই জানে কেমন হয়। আর শুনেছি বস নাকি বেশি দিন আর এই অফিসের দায়িত্বই থাকবে না, তার মেয়ে নাকি নতুন দায়িত্বে আসবে। লোকের মুখে শুনেছি বসের মেয়ে নাকি অনেক আগেই আমাদের মাঝে অফিসে আসতো। মাঝে মধ্যে তখন যদি তার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করতো কিংবা ভুলে কারোর সঙ্গে যদি ধাক্কা লাগতো, তাহলে তার চাকরি নট করে দিত। আর অনেক রাগী ছিল সে। নতুন ম্যানেজার নিয়োগ দিয়েছে, 2 দিন পর দেখবি নতুন মালিকও চলে এসেছে, অর্থাৎ বসের মেয়ে নতুন মালিক হয়ে আসবে। কথাগুলো নিজেদের মধ্যে বলা বলি করে যে যার কেবিনে চলে গিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে লাগে। অন্যদিকে স্বাধীনকে উদ্দেশ্য করে অফিসের মালিক বলে, শোন বাবা, যেহেতু আগামীকালকে একটা পার্টির আয়োজন করেছি, তাহলে সেই পার্টির অ্যারেঞ্জ তুমি না হয় করো। ওকে স্যার। ও সরি, ওকে আঙ্কেল। তারপর স্বাধীন আর অফিসের মালিকের মধ্যে আরো কিছু কথা বলতে লাগে। একটু পর পিয়নকে ডাক দিতেই পিয়ন তাদের রুমে প্রবেশ করে। তখনই অফিসের মালিক পিয়নকে উদ্দেশ্য করে বলে, তোমাকে তো আগামীকাল বলেছিলাম নতুন একটা ডেস্ক তৈরি করতে। তুমি কি সেই ডেস্ক তৈরি করেছো নতুন ম্যানেজারের জন্য? জি স্যার, নতুন ডেস্ক তৈরি করেছি আপনার পাশে, আর আপনার রুমের মধ্যে দিয়ে সেখানে যাওয়া যায়। স্যার, আগামীকালকে পুরাতন ম্যানেজার কেবিন সাফ করতে অনেকগুলো ফাইল দেখতে পাই, যেখানে দেখি অনেকগুলোতে ধুলো জমে গেছে। আমি ভেবেছি সেগুলো পুরাতন ফাইল। ছেড়ে দিতে যাব, তখনই দেখতে পাই অনেকগুলো হিসাব ওইখানে লেখা আছে। ভাবলাম অনেক কাজে হবে, তাই সেইগুলো রেখে দিয়েছি। আপনি চাইলে আমি সেই ফাইলগুলো নিয়ে আসতে পারি। অফিসের মালিক কিছু একটা চিন্তা করে পিয়নকে বলে, যাও, তুমি ফাইলগুলো নিয়ে আসো। দেখে কি ফাইল আমাদের থেকে লুকিয়েছো। তারপর রুমের মধ্যে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে পিয়ন গিয়ে সে ফাইলগুলো নিয়ে এসে ডেস্কের উপর রাখতেই স্বাধীন আর অফিসের মালিক পিয়নের দেওয়া ফাইলগুলো খুলে দেখতে লাগে। ফাইলগুলো দেখে স্বাধীন তো অফিসের মালিকের দিকে বড় বড় করে তাকিয়ে আছে, অন্যদিকে অফিসের মালিকও স্বাধীনের দিকে বড় বড় করে তাকিয়ে আছে। তাদের দুজনের এমন বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে অনেকটাই অবাক হয়। পিয়ন উদ্বেগ কণ্ঠ নিয়ে তাদেরকে বলে, স্যার, এমনভাবে দুজনে তাকিয়ে আছেন যে, তেমন কোনো খারাপ কিছু আছে নাকি ফাইলটাতে? ও সেই, আমি তাহলে এতদিন ভুল মানুষকে বিশ্বাস করে এসেছি, যে কিনা আমার বিশ্বাস অর্জন করার জন্য হাজার হাজার ডুপ্লিকেট অর্ডার আমার কাছ থেকে নিয়ে এসেছে, যেগুলো অনেক প্রফিট দেখি আমার কোম্পানি থেকে কম দামে কিনেছে। আর আমি তাকে ভালোভাবে সেগুলো সাইন করে দিয়েছি, ভেবেছি যে এগুলো অনেক কম দামে হলে কি হয়েছে, আমাদের কাছে তো অনেক বেশি প্রোডাক্টস নিয়েছে। স্যার, কি বলছেন এইগুলা? আর আমি তো দেখতে পাচ্ছি এই পায়েলগুলোতে আপনার কোম্পানি থেকে মাল কিনে অন্য কোম্পানিতে বিক্রি করেছে। তেমনি প্রচুর রিপোর্ট। তাহলে কি আপনার সঙ্গে আপনার অফিসের পুরাতন ম্যানেজার বরখেলাপি করেছে? আজ এই ফাইলটা না দেখলে তো আমি বিশ্বাস করতে পারতাম না। হ্যাঁ বাবা, ঠিক ভেবেছো তুমি। তাদের দুজনের এমন কথোপকথনের মাঝে হঠাৎ দরজায় এসে কেউ কড়া নাড়ে। পিয়ন গিয়ে দরজা খুলে দিয়ে দেখে পুরাতন ম্যানেজার। তখন পুরাতন ম্যানেজার অনুমতি না নিয়ে কেবিনের মধ্যে প্রবেশ করে। তারপর ডেস্কের সামনে তার কুকর্মের ফাইলগুলো দেখতে পেয়ে সেগুলোর দিকে এক পলক তাকিয়ে হাসতে হাসতে তাদের সামনে থাকা চেয়ার টেনে বসে পড়ে। তাহলে আপনারা আমার অপকর্মের খবর পেয়ে গেছেন। ভেবেছেন আর একটু আপনাদের বিশ্বাস অর্জন করেছি, সেটা দিয়ে কাজ করে খাবো, কিন্তু সেটা আর হলো না। তোমাকে আমি এত বিশ্বাস করতাম, বিশ্বাস করে তোমাকে আমার অফিসে ম্যানেজার বানাই। তোর প্রত্যেকটা ফাইল আমি না দেখেই সাইন করে দিতাম। জানতাম তুই কখনো আমার কোনো ক্ষতি করবি না। উল্টো তুই আমার কোম্পানির নাম ব্যবহার করে নিজে লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করছিস আমার কোম্পানিকে লস খাইয়ে। তুই কখনোই আমি তোর কোম্পানির ক্ষতি করেছি এ কথাটা বলতে পারবি না। তোর কোম্পানি থেকে অল্প মূল্যে আমি পণ্য কিনে অন্য কোম্পানিতে
তার ডবল মূল্যে বিক্রি করতাম। এর থেকে এখন আমি বড় কোম্পানির মালিক, যেই কোম্পানি তোর থেকেও অনেক অনেক উপরে আসে আর অনেক অনেক টাকা উপার্জন করে। কথাটি বলে ম্যানেজার হা হা করে হাসতে লাগে। কথাটি বলে সেইখান থেকে অফিসের ম্যানেজার চলে যায় অন্যদিকে। অফিসের মালিকের কপালে চিন্তার ছাপ স্পষ্ট বিরাজ করে, কারণ এই অফিসের পুরো মালিক ধরতে গেলে ম্যানেজার ছিল। বড় বড় কোম্পানির সঙ্গে ডিল কনফার্ম করতো ম্যানেজার একাই। এখন সে একটা কোম্পানি দিয়েছে, সেই কোম্পানিতে এখন বড় বড় কোম্পানির ডিল ফাইনাল করবে। এখন আর তার কোম্পানিতে বেশি কেউ আর আসবে না, এই চিন্তা করতে লাগে। চিন্তা করতে করতে এক পর্যায়ে বুকে হাত দিয়ে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। স্বাধীন তার চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। তারপর স্বাধীন তাকে ধরাধরি করে অফিস থেকে বের করে গাড়িতে করে হসপিটাল নিয়ে যায়। হাসপাতালে নিয়ে আসতেই অফিসের মালিককে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। তারপর জরুরি বিভাগে তাকে নিয়ে যাওয়া হয়। সেভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। প্রায় 2 ঘন্টা পর জরুরি বিভাগ থেকে একটা ডাক্তার বের হয়। স্বাধীন দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব, কি হয়েছে? ওনার হঠাৎ করে আমাদের সঙ্গে কথা বলতে বলতে এমন অবস্থা হলো কেন? আসলে তিনি হার্ট অ্যাটাক করেছিল। এমন কোনো কথা শুনেছে যা নিজের কানে কে বিশ্বাস করতে পারেনি, তাই হার্ট অ্যাটাক করেছে। ডাক্তার সাহেব, আপনারা যে করে পারেন আমার বসকে বাঁচান। যত টাকা লাগে আমরা দেব। প্লিজ তাকে দেখেন। তার মাথার উপর আমার মতো হাজারো কর্মচারীর আজ কাজ করে খাই, আর সে যদি না বাঁচে তাহলে আমাদের কর্মক্ষেত্র ভেঙে যাবে। আরে এত চিন্তা করছেন কেন আপনি? চিন্তার কোনো কারণ নেই, সে এখন সম্পূর্ণ সুস্থ আছে। একটু পর তাকে একেবারে ছেড়ে দেওয়া হবে। আর একটা কথা, সময় মতো তাকে হাসপাতালে নেওয়া এবারের মতো বেঁচে গেছে। এরপর থেকে তাকে এমন কোনো কথা বলবেন না যাতে তিনি অনেক কষ্ট পায়। দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করলে তাকে বাঁচানোর সম্ভাবনা একদমই কম থাকবে। আর ওনার দিকে খেয়াল রাখবেন। আর একটু পর আমার কেবিনে আসবেন আপনি, কিছু জরুরি মেডিসিন লিখে দেবো, সেগুলো নিয়ে আসবেন। কথাটি বলে ডাক্তার সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে সোজা তার কেবিনে চলে যায়। স্বাধীন সেখানে আর দাঁড়িয়ে না থেকে পাশে থাকা চেয়ারে গিয়ে বসে পড়ে। সেইখানে বসে থেকে অনেকটা সময় পার হয়ে যায়। মোবাইলের দিকে তাকিয়ে দেখে রাত্রি 8টা বেজে গেছে। কোথা দিয়ে এতটা সময় বের হয়ে গেল কোনোভাবেই মাথায় খেলছে না তার। তারপর সেখানে আর বসে না থেকে ডাক্তারের কেবিনে চলে যায়। তার উপর ডাক্তার স্বাধীনকে দেখতে পেয়ে কিছু ওষুধ লিখে দেয়। স্বাধীন হাসপাতাল থেকে বের হয়ে একটা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে হাসপাতালে চলে আসে। আইসিইউর সামনে দাঁড়িয়ে ছিল, তখনই একটা হুইল চেয়ারে করে অফিসের বসকে কেবিনে শিফট করে। স্বাধীন তার পেছনে চলে যায়। তারপর কেবিনে শিফট করার পর স্বাধীন অফিসের বসের সঙ্গে টুকটাক কিছু সেভাবে অনেকটা সময় পেরিয়ে যায়। তাদের কথা বলার এক পর্যায়ে অফিসের বস স্বাধীনকে বলে, তা বাবা, তুমি এখন বাসায় চলে যাও। এখন আমি অনেক সুস্থ আছি। তোমাকে নিয়ে তোমার ফ্যামিলি হয়তো অনেক চিন্তা করছে। তুমি এখন বাসায় চলে যাও। আঙ্কেল, কি বলছেন এগুলো আপনি? আপনাকে এই অবস্থায় রেখে কিভাবে আমি বাসায় চলে যাই? আপনার তো এই পৃথিবীতে কেউ নেই একমাত্র মেয়ে ছাড়া। আর আপনার মেয়ে নাকি লন্ডনে পড়াশোনা করছে। এখন আমি এইখানে থাকলে আপনাকে দেখাশোনা করবে কে? আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি বাসায় ফোন করে সবকিছু বলে দেব মা বাবাকে। তাদের দুজনের কথোপকথনের মাঝে হঠাৎ করে অফিসের বসের ফোনে একটা ফোন আসে। তখন ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওই পাশ থেকে একটা মেইলি কণ্ঠ অফিসের বসকে উদ্দেশ্য করে বলে, বাবা তুমি কই আছো? এত রাত করে বাসায় ফেরোনি এখনো কেন? তোমাকে না একবার বলেছি বেশি রাত করে বাসার বাইরে থাকবে না? তা তুমি এখনো বাসায় আসো নাই কেন বলো তো? একটা জরুরি কাজে আমি বাসায় বাইরে আসি। বাবা তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আর তুমি কোথায় আছো সত্যি করে বলো। আর তুমি আমাকে বলো। আর আমি বাংলাদেশে এসেছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তোমাকে বলিনি। আর এসে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। এত রাত হয়ে গেল আর তুমি এখনো বাসায় আসোনি। মেয়ের এমন প্রশ্ন শুনে কি বলবে বুঝতে পারে না সে। তাই আমতা আমতা করে পপিকে উদ্দেশ্য করে পপির বাবা বলতে লাগে, আরে মা, বলিস না, আজকে অফিসে মিটিং করছিলাম। হঠাৎ করে বুকের ব্যথা শুরু হয়। কিছুক্ষণ পর মাটিতে লুটিয়ে পড়ি, অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে বেডে শুয়ে আছি। আমাদের অফিসের নতুন ম্যানেজার আমাকে নিয়ে হাসপাতালে আসি। পরে জানতে পারি আমি নাকি হার্ট অ্যাটাক করেছিলাম। তখনই ফোনের ওই পাশ থেকে কাঁদো কাঁদো কণ্ঠে পপি বলতে লাগে, বাবা কোন হসপিটালে তুমি আছো? আমাকে হসপিটালের নামটা বলো, আমি এক্ষুনি আসছি তোমার কাছে। মারে,
তোকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি। আর এত রাত করে তোকে আসতে হবে না। কালকে সকালে না হয় অফিসে আসিস আমার কাছে। আমার অফিসে নতুন ম্যানেজার আছে, সে আমার যত্ন নিবে। তোকে সেই দিকে কোনো চিন্তা করতে হবে না। তোমার কাছ থেকে কি আমি সেই খবর জানতে চেয়েছি? শুধু জানতে চেয়েছি হসপিটালের নাম কি আর কত নাম্বার কেবিনে তুমি আছো। জলদি জলদি বলো, আমি এক্ষুনি তোমার সঙ্গে দেখা করব। সকাল তো দূরে থাক, আমি আর এক মুহূর্ত আমার বাড়িতে অপেক্ষা করব না। তারপর পপির অনেক জোরাজুরিতে এক পর্যায়ে পপির বাবা তাকে হাসপাতালের অ্যাড্রেস দিয়ে দেয়। তারপর তার মেয়ের সঙ্গে আরো কিছু কথা বলে ফোন রেখে দিয়ে স্বাধীনের দিকে তাকিয়ে দেখে সে তার দিকে তাকিয়ে আছে। তখনই পপির বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, শুনলেন তো সবাই, আমার মেয়ে পপি বাংলাদেশে চলে এসেছে। সে 8 বছর আগে তাকে দেখেছিলাম মাঝে মাঝে ইউএসএ তে গিয়ে, দেখে এসেছি 8 বছর পর বাংলাদেশে আসলো। বাংলাদেশ ঠিক তেমন একটা কিছু চেনে না। তুমি একটা কাজ করো, তুমি হাসপাতালের বাইরে গিয়ে তার জন্য অপেক্ষা করো। আর আমার মেয়ের নাম পপি, গায়ের রং ফর্সা, তোমার থেকে অল্প একটু নিচু হবে। হাসপাতালের বাইরে গিয়ে দেখবে দামি গাড়ি নিয়ে এসেছে, ভাববে ওইটা আমার মেয়ে। যাও এখন বাইরে গিয়ে অপেক্ষা করো প্লিজ, আমার মেয়ের জন্য। পরে দেখবে আমার পপিমা আমার কেবিন চিনতে পারবে না। আর এত রাত করে আসাটা রিস্ক। নানানভাবে মানা করলাম, কিন্তু কে শোনে কার কথা? আমার অসুস্থতার কথা শুনে সে পাগল হয়ে গেছে। আর হাসপাতালে আসতে রাত হয়ে গেল। অনেক খারাপ খারাপ লোকের অগ্রসর হয়। তুমি প্লিজ গিয়ে আমার মেয়েকে নিয়ে আসো। আঙ্কেল, আপনাকে চিন্তা করতে হবে না, আমি এখনই যাচ্ছি আর পপি ম্যাডামের জন্য অপেক্ষা করছি। কথাটি বলে স্বাধীন কেবিনের মধ্যে আর অপেক্ষা না করে হাসপাতালের বাইরে চলে আসে। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা কালো মার্সিডিজ গাড়ি এসে হাসপাতালের সামনে ব্রেক করে। তখনই স্বাধীন বুঝতে পারে এটাই বসের মেয়ে অর্থাৎ পপি ম্যামের গাড়ি। তারপর সেই দিকে একটু এগিয়ে যায়। তারপর গাড়ির মধ্য থেকে একটা মেয়ে বের হতেই স্বাধীন তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। একটু পর মেয়েটি তার গাড়ি থেকে নেমে ড্রাইভারকে কিছু একটা বলে হাসপাতালের মধ্যে প্রবেশ করতে যাবে। হঠাৎ হাসপাতালে গেটের সামনে স্বাধীনকে দেখতে পেয়ে পপি অবাক হয়ে স্বাধীনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর সেদিকে তেমন একটা ভ্রুক্ষেপ না দিয়ে স্বাধীনকে পাশ থেকে আসতে যাবে। তখনই স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলে, ম্যাম, আপনার নাম কি পপি? হঠাৎ কারো এমন প্রশ্ন শুনতে পেয়ে পপি পেছনের দিকে তাকিয়ে দেখে স্বাধীন তাকে প্রশ্ন করেছে। স্বাধীনের এমন প্রশ্নে কি জবাব দিবে পপি বুঝে উঠতে পারে না। আমতা আমতা করে বলে, হ্যাঁ, আমার নাম পপি। ও আচ্ছা, তাহলে আপনার বাবার কি হার্ট অ্যাটাক করে এই হসপিটালে ভর্তি হয়ে আছে, তাকে দেখার জন্য এসেছেন তাই না? স্বাধীনের এমন প্রশ্ন শুনে পপি স্বাধীনের দিকে বড় বড় দৃষ্টি করে তাকিয়ে আছে। তারপর স্বাধীন পপিকে এমন ভাবে তাকিয়ে থাকা দেখে হালকা শুকনো কাশি দিতেই পপি মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তাহলে কোনো প্রশ্ন না করে আমার পিছে পিছে আসুন, বাকিটা না হয় আমার পিছু পিছু আসলেই বুঝতে পারবেন। স্বাধীনের মুখ থেকে আপনি ডাকটা পপি কেমন যেন লাগলো। তারপর স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে স্বাধীনের পিছু পিছু পপি আসতে লাগে। তখনই পপি শুকনো একটা কাশি দিয়ে স্বাধীনকে বলে, কেমন আছো তুমি? নিশ্চয়ই অনেক ভালো আছো। ভালো থাকবে না কেন? নিজের পছন্দের মানুষকে এখন হয়তোবা বিয়ে করে নিয়েছো। পপির এমন কথা শুনেই স্বাধীন মুচকি একটা হাসি দেয়। স্বাধীনের হাসি দেখে পপি পুনরায় স্বাধীনকে বলে, আমি হাসার কি বললাম? দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস। যার জন্য 8 বছর ধরে আমি বিদেশে পাড়ি জমাচ্ছি, চাচ্ছিলাম না তার সঙ্গে আমার এই জীবনেও আর কখনো দেখা হোক। আজকে 8 বছর পর বিদেশ থেকে এসে তার সঙ্গে সর্বপ্রথম দেখা হলো। বাই দ্য ওয়ে, তুমি আমার বাবাকে কি করে চেনো আর আমাকে বা কি করে চিনলে? ম্যাম, আপনি এখন আমার বসের মেয়ে। এই সম্পর্কের বাইরে আপনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এই সম্পর্কটা থাকলেই আমি অনেক ভালো থাকবো। আরেকটা কথা বলি, আমি কাউকে চিট করিনি আর আমি কাউকে ঠকাইনি। ভাগ্যের কাছে আমি নিজে ঠকে গিয়েছিলাম। আর হ্যাঁ, আমি এখনো অবিবাহিত। তারপর তারা দুজন কথা বলতে বলতে একটা সময় কেবিনের সামনে চলে আসে। তারপর তারা দুজন নীরব হয়ে কেবিনের মধ্যে প্রবেশ করে। তখনই পপি গিয়ে অফিসের বস অর্থাৎ তার বাবার কাছে গিয়ে কেবিনের পাশে থাকা চেয়ারটা টেনে বসে। পপি তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করলো কি করে? আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি জানো। মা, তুই হঠাৎ করে বাংলাদেশে আসলি? কিছু মাস পর না তোর এক্সাম? তাহলে হঠাৎ করে বাংলাদেশে আসলি কেন?
কোনো কি কাজের জন্য তুই বাংলাদেশে এসেছিস? না বাবা, কোনো কাজ নেই। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তোমাকে সত্যি কথা বলিনি। আমার পরীক্ষা কালকেই শেষ হয়ে গেছে, আর আগে থেকেই টিকিট কেটে রেখে দিয়েছিলাম। পরীক্ষা দেওয়ার পর আর একদিন বিদেশের মাটিতে না থেকে সোজা বাসায় চলে আসি তোমাকে সারপ্রাইজ দিব বলে। আর দেখো, এসে দেখি তুমি কিনা হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি আছো। তারপর পপি আর পপির বাবা দুজন মিলে অনেক কথা বলতে লাগে। অন্যদিকে স্বাধীন সেখানে দাঁড়িয়ে থেকে পপি আর পপির বাবার দুজনের কথোপকথন শুনছিল। হঠাৎ পপি তার বাবাকে উদ্দেশ্য করে স্বাধীনকে দেখিয়ে দিয়ে বলে, বাবা, এই ছেলেটিকে দেখছি বাইরে আমার জন্য অপেক্ষা করছিল, কিছুই বললো না। জিজ্ঞেস করলাম কে তুমি, বললো যে রুমের মধ্যে যান, তাহলেই জানতে পারবেন। আসলে মা, আমার আগের ম্যানেজার অনেক বয়স্ক হয়ে যায়। সে তার ম্যানেজার পদ থেকে রিজাইন নিয়ে চলে গিয়েছে। তারপর একটা বিশ্বস্ত লোক খুঁজছিলাম, হঠাৎ স্বাধীনের সঙ্গে পরিচয়। আমরা ছেলেটার সম্পর্কে অনেক জেনে শুনে বুঝতে পারি ছেলেটা অনেক ভালো আর অনেক শখ, তাকে আমার ম্যানেজার পদে রাখি। আর জানিস মা, আমি হার্ট অ্যাটাক করে এইখানে শুয়ে আছি একমাত্র আমার আগে ম্যানেজারের কারণে। আমার বিশ্বাস নিয়ে আগের ম্যানেজার খেলা করেছে, আমাকে অনেক অনেক ডিল দেখিয়ে আমার কোম্পানি থেকে অল্প টাকা দিয়ে পণ্য কিনে ওই ম্যানেজার বেশি টাকা দিয়ে পণ্য বিক্রি করত। সে থেকে এখন সে অনেক বড় একটা কোম্পানি মালিক হয়ে গেছে। সে তাকে অনেক বিশ্বাস করে আমার অফিসে বড় কোটি কোটি টাকা ক্ষতি করে দিল। আমার তো বড় বড় কোম্পানির সঙ্গে তার সাক্ষাৎ ছিল। কখনো ভাবতাম না এমন একটা দিন দেখতে হবে তার কোম্পানি খোলায় আর তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। এখন আমার কোম্পানি তারা ডিল না করে দেখা যাবে ওই ম্যানেজারের কোম্পানিতে এখন তারা ডিল কনফার্ম করছে আর আমার কোম্পানিটা পথে বসে যাবে। এই বিষয় নিয়ে চিন্তা করতে করতে আমি হার্ট অ্যাটাক করে ফেলি। আর মা, এখন আমি অনেক সুস্থ আছি, আমাকে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আর বাবা স্বাধীন, তুমি চাইলে এখন বাসায় যেতে পারো, আমার মেয়ে চলে এসেছে। না আঙ্কেল, আব্বু আম্মুকে আপনার অসুস্থতার কথা বলেছি, তারা বলেছে আপনার কাছে থাকতে। আর ম্যাম যেহেতু একটা মেয়ে, সে তেমন কিছু বুঝতে পারবে না। আমি আপনার কাছে থাকি না হয়। আচ্ছা বাবা, সমস্যা নেই, তুমি যা ভালো বোঝো তাই করো। তারপর স্বাধীন কেবিনের মধ্যে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে কেবিনের বাইরে এসে বারান্দায় দাঁড়িয়ে থাকে। মাঝে মাঝে শীতে ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে দিচ্ছে আর রাতের ব্যস্ত শহরটা দেখছে। তখনই প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে স্বাধীন, তার মাকে ফোন করে। ফোন করতে ওই পাশ থেকে স্বাধীনের মাও ফোন রিসিভ করে। কিরে বাবা, রাত 12টা বেজে গেল, এখনো তুই বাসায় ফিরলি না? আমি আর তোর বাবা তো তোকে নিয়ে অনেক চিন্তা করছি। তোর বাবা অসুস্থ না হলে দেখতি এখন বাইরে গিয়ে তোকে খুঁজতো। আসলে মা, আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির বস অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে হাসপাতালে এসেছি, তাই অনেক রাত হয়ে গেছে। আর তোমাকে ফোন করে যে বলবো সেই সময়টাও পাই নাই। আমি এখন ফ্রি হলাম আর তোমাকে ফোন করলাম। আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, কাল সকালে বাসায় চলে আসবো। তারপর স্বাধীন তার মায়ের সঙ্গে টুকটাক কিছু কথা বলে ফোন রেখে দিয়ে পাশের দিকে তাকিয়ে দেখে পপিও তার পাশে দাঁড়িয়ে থেকে শহরের দিকে তাকিয়ে আছে। কথা বলা শেষ হলে স্বাধীন ফোনটা কেটে দিয়ে ফোন প্যান্টের পকেটে রেখে দেয়। দুইজনেই ব্যস্ত নগরের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে শীতের ঠান্ডা বাতাস এসে তাদের শিহরিত করে দিচ্ছে। তাদের দুজনের মধ্যে সেখানে দাঁড়িয়ে থেকে পিংপতন নীরবতা বিরাজ করে। হঠাৎ করে পপি স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, অনেক সুখে আছিস তুই, তাই না? আমাকে দুঃখ দিয়ে 8 বছর কষ্ট দিয়ে অনেক হাসি খুশি আছিস দেখছি। এই 8টা বছর আমাকে তুমি কষ্ট দিয়েছিস, কড়ায় গন্ডায় আমি সেগুলো উসুল করে নেব। শুধু তুই দেখ আমি কি করি। পপির এমন কথা শুনে স্বাধীন কিছুই বলল না। ব্যস্ত শহরটার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। অন্যদিকে স্বাধীনের এমন হাসির রহস্য পপি কিছুই খুঁজে পায় না। সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে সোজা পপি তার বাবার কেবিনে চলে যায়। আর স্বাধীন সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। ঘড়ির কাঁটাতে প্রায় 2টা বেজে গেছে। তখন স্বাধীন সেখানে আর না দাঁড়িয়ে থেকে একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে আর ঝাঁপ দেয় ভয়ঙ্কর অতীতে। আসলে স্বাধীন আর পপি দুজনে একই কলেজে পড়াশোনা করত। সেই সুবাদে দুজন অনেক ভালো বন্ধু হয়। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে হঠাৎ করে পপি একদিন স্বাধীনকে প্রপোজ করে বসে।
পপি দেখতে অনেক সুন্দর হয়, পুরো কলেজের ছেলে তার পিছে ঘুরঘুর করে। স্বাধীন পপির এমন প্রস্তাবে আর না করতে পারে না। সেই থেকেই স্বাধীন আর পপি দুজনের মধ্যে অনেক ভালো সম্পর্কের সৃষ্টি হয়। দেখতে দেখতে 2টা বছর পেরিয়ে যায়। হঠাৎ একদিন স্বাধীন কিছু একটা মনে করে পপির সঙ্গে রিলেশনটা কন্টিনিউ না করে ব্রেকআপ চায়। পপি স্বাধীনকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, বাট স্বাধীন বুঝতে নারাজ। পপি অনেক কান্নাকাটি করে, কিন্তু স্বাধীন তার কান্নার দিকে তেমন একটা ভ্রুক্ষেপ দেখায় না। পরবর্তীতে পপি আর কলেজে আসে না। সে থেকে কোথায় গেছে খোঁজ খবর পায় না। আর কিছু না হয় গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। অতীত থেকে বের হয়ে মাঠের দিক থেকে দৃষ্টি সরিয়ে পাশের দিকে তাকিয়ে দেখে পপি তার পাশে বসে থেকে মোবাইল চাপছে। স্বাধীন সেই দিকে কোনো ভ্রুক্ষেপ দেখায় না, নিজের মতো করেই সেখানে বসে থাকে। দুজনের মধ্যে পিংপতন নীরবতা বিরাজ করছে, কিন্তু কেউ কাউকে কিছু বলছে না। সেভাবেই পেরিয়ে যায় অনেকটা সময়। দেখতে দেখতে পাশের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। তারপর স্বাধীন সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে হাসপাতাল থেকে বের হয়ে সোজা মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে স্বাধীন চারপাশটা একটু ঘোরাঘুরি করে হাসপাতালের মধ্যে এসে পপির বাবার কেবিনে চলে যায়। স্বাধীন কেবিনে গিয়ে দেখে পপি তার বাবাকে কি যেন খাইয়ে দিচ্ছে। স্বাধীন সেখানে গিয়ে পপির বাবাকে বলে, আঙ্কেল তাহলে এখন আমি আসি, তাই কোনো দরকার হলে আমাকে ফোন করেন, আমি চলে আসব। আর আপনি তো আমার ফোন নাম্বারটা জানেন তাই না? পপিকে উদ্দেশ্য করে বলল শেষের কথাগুলো। স্বাধীনের এমন কথা শুনে পপি স্বাধীনের দিকে তাকিয়ে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই স্বাধীন নিজেকে সামলে নিয়ে বলে, না মানে ম্যাম, কালকে রাতে তো আপনি আমার নাম্বার নিলেন, তার জন্যই বললাম কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করার জন্য। তাহলে আমি এখন আসি। তারপর স্বাধীন সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে সোজা কেবিন থেকে বের হয়ে তার বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রাস্তায় চলে আসে। রাস্তায় এসে একটা রিকশার জন্য অপেক্ষা করতে লাগে। অন্যদিকে পপির বাবা পপিকে বলে, শোন মা, ছেলেটা কিন্তু অনেক ভালো। কিছুদিন আগে একটা মিটিং শেষ করে আমি আসছিলাম, রাস্তার মধ্যে হঠাৎ করে শত্রুপক্ষ থেকে আমাকে আক্রমণ করে। ঠিক তখনই ওই ছেলেটা আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আশপাশ দিয়ে অনেক গাড়ি যাচ্ছিল, কত হেল্প হেল্প বলে চিল্লালাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে আসে নাই। না জানি ছেলেটা কোথা থেকে এসে আমাকে ওই খারাপ লোকদের হাত থেকে বাঁচায়। পরে ছেলেটার সঙ্গে কথা বলে বুঝতে পারি যে তার চাকরি নেই, মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, চাকরি খুঁজছে। তখন আমি বলি আমার কোম্পানি কাজ করার জন্য, সে রাজি হয়ে যায়। তাকে ভিজিটিং কার্ড দিই, পরে আগামীকাল আসে আমার কোম্পানিতে। ম্যানেজার পোস্টটি খালি থাকায় আর ছেলেটাকে ম্যানেজার হিসেবে আমার কোম্পানিতে রাখবো, এইভাবে তাকে ম্যানেজার পদে নেই। তারপর টুকটাক পপি তার বাবার সঙ্গে কথা বলতে লাগে। অন্যদিকে স্বাধীন একটা রিক্সা পেয়ে সোজা বাসায় চলে যায়। দরজায় এসে কড়া নাড়তেই স্বাধীনের মা এসে দরজা খুলে দেয়। তারপর সেখান থেকে স্বাধীন সোজা তার রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে গোসল করে নেয়। তারপর স্বাধীন রুমে এসে তার মাকে বলে, মা, অনেক ক্ষুধা পেয়েছে আমার জন্য, তুমি খাবার বারো। আর আমার বসের মেয়ে এসেছে বিদেশ থেকে, উনি এখন হাসপাতালে হয়তো না খেয়ে আছে এখনো। তার জন্য একটা বাটিতে খাবার দিলে দাও, আমি একটু পরেই আবার হাসপাতালে যাব। আচ্ছা বাবা, বুঝতে পারছি, তোকে বলতে হবে না। আমি এর জন্যই বেশি করে রান্না করছি। আমি জানি এরকম কিছু একটা হবে। তুই খাবার খেয়ে নে, আমি খাবার বেড়ে দিচ্ছি। তারপর স্বাধীন তার রুম থেকে বের হয়ে খাবার টেবিলে এসে খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে তার রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে নিজেকে একটু পরিপাটি করে খাবার নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর হাসপাতালে চলে আসে স্বাধীন। তারপর সোজা পপির বাবার কেবিনে চলে যায়। কেবিনে গিয়ে দেখে পপি আর তার বাবা দুজনে মিলে কথাবার্তা বলছে। দীর্ঘ 8 বছর পর মেয়েকে কাছে পেয়েছে, এই খুশিতেই পপির বাবা অনেকটা সুস্থ হয়ে গেছে। তখনই স্বাধীন দরজা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে টেবিলের উপর খাবারের বাটিটা রেখে পপিকে উদ্দেশ্য করে বলে, ম্যাম, সেই কালকে রাত থেকে না খেয়ে আছেন, তাই মাকে আপনার কথা বলতেই মা আপনার জন্য খাবার দিয়েছে, এইগুলো খেয়ে নেন। তারপর পপি টেবিলের উপর থেকে খাবারের বাটিটা নিয়ে খেতে লাগে। স্বাধীন রুম থেকে বের হয়ে একটা দোকান থেকে পানির বোতল নিয়ে আসে। তারপর সোজা কেবিনে চলে আসে। তারপর পানির বোতলটা পপির দিকে এগিয়ে দিতেই পানির বোতলটা নিয়ে
নেয় সে। তারপর একটা চেয়ার ঠেলে বসে পড়ে। তখনই পপির বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, এখন অনেকটা সুস্থ হয়ে গেছি। আর আমার মেয়ে এসেছে, তাতে অনেক সুস্থ হয়ে গেছি। তুমি একটা কাজ করো, ডাক্তারের সাথে কথা বলে দেখো আমাকে তারা কখন রিলিজ করবে। জানি হয়তো বা আরো 2-1 দিন থাকতে বলবে, বাট এখন আমি অনেকটা সুস্থ, চাইলে বাসায় যেতে পারবো, কোনো সমস্যা হবে না আমার। তারপর স্বাধীন কেবিন থেকে বের হয়ে ডাক্তারের কাছে চলে যায় রিলিজ নেওয়ার জন্য। তারপর ডাক্তারের সঙ্গে টুকিটাকি কিছু কথাবার্তা বলে রিলিজ করার জন্য। তারপর ডাক্তার কিছু ওষুধ লিখে দিলে স্বাধীন কেবিন থেকে বেরিয়ে আসে। তারপর কাউন্টারে গিয়ে বিল মিটিয়ে পপির বাবাকে নিয়ে গাড়ি করে বাসায় চলে আসে। তারপর পপির বাবাকে তার বাসায় নামিয়ে দিয়ে স্বাধীন আসতে যাবে। তখনই পপির বাবা স্বাধীনকে বলে, বাবা, তুমি আমার বাসায় প্রথম এসেছো, আর বাইরে কেন দাঁড়িয়ে আসছো? ভিতরে আসো না, চা নাস্তা করে তারপর যাও। না, সমস্যা হবে না, বাসায় যেতে হবে। আজকে না হয় বাসার ভিতরে যাচ্ছি না, অন্য একদিন আসবো। না, তুমি আজকে আসো, তেমন কিছু হবে না, 2-1 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। স্বাধীন পপির বাবার কথার ওপরে আর কোনো কথা না বলে তাদের বাসার ভেতরে প্রবেশ করে। তারপর রুমে গিয়ে বসে পড়ে। পপির বাবাও স্বাধীনের পাশে বসে পড়ে। অন্যদিকে পপি সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। তখনই পপির বাবা স্বাধীনকে বলে, শোনো বাবা, আমার মেয়ে আগে এমন ছিল না, অনেক ভালো ছেলেদের সঙ্গে ভালোভাবে কথা বলতো। হঠাৎ করে কি হলো, ছেলেদের দেখতে পারে না, ইভেন কোনো ছেলের সঙ্গে ভালো কথা বলে না, অনেক রাব ব্যবহার করে। এরপর কি হলো, দেশে থাকলে না বিদেশে পড়াশোনার জন্য গেল। কত করে বললাম, মা কি হয়েছে বল আমাকে, কিন্তু কিছুই বললো না আমাকে। কত করে বললাম, তুই বিদেশে চলে গেলে আমি কিভাবে থাকবো বাসায় একা একা। তোর মা যাওয়ার পর আমি কোনো বিয়ে করিনি, কারণ তোর সৎ মা তোর সঙ্গে খারাপ ব্যবহার করবে এর কারণে। কিন্তু বাবা কিছুই বললো না, সোজা বললো বিদেশে পড়াশোনা করার জন্য দেশে থাকবে না। আমি তখন আর কোনো কথা বললাম না। তার জীবন লাইফ সে যেভাবে চাইবে সেভাবে চালাক, যাওয়া হয়ে গেছে। এখন দেশে ফিরে হয়তো আর বিদেশে যাবে না পড়াশোনার জন্য। তা বাদ দিয়ে সেসব কথা। আজকে তো অফিস বোধহয় সব এমপ্লয়ি এসেছে, অনেক ফাইল জমা পড়েছে। তুমি আগামীকাল অফিসে এসো, দেখি আমি কালকে অফিসে যেতে পারি কিনা। আমি যদি না যাই, আমার মেয়ে যাবে। আমার মেয়েও কিন্তু আমার থেকে কোনো অংশ কম নয়, অনেক বড় বড় কোম্পানির সঙ্গে ডিল করেছে সে আগে। তারপর স্বাধীন পপির বাবার সঙ্গে টুকিটাকি কিছু কথা বলে নেয়। একটু পর পপি একটা শাড়ি পরে দেখতে পায় সিঁড়ি থেকে নিচের দিকে নামছে। স্বাধীন সেদিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। তার পরবর্তী তার বাবার কাছে এসে বলে, বাবা, আমি একটু বের হব আমার এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য। আমায় দেশে আসার কথা শুনে সবাই পাগল হয়ে গেছে আমাকে দেখার জন্য। ওরা রেস্টুরেন্টে অপেক্ষা করছে, আমি যাই। তাহলে একটা কাজ কর, তুই স্বাধীনকে তোর বাসার সামনে নামিয়ে দে, তুই রেস্টুরেন্টে চলে যা। না আঙ্কেল, আমি একাই বাসায় যেতে পারবো, ম্যামকে নামিয়ে দিতে হবে না। আমার মতো একটা গরিব ঘরের ছেলে ম্যামের সঙ্গে গাড়িতে করে যাবে, কেমন দেখায় না? এর থেকে আমি বাসায় বাইরে থেকে রিক্সা নিয়ে যাব। বাবা, তুমি এগুলো কি বলছো? আমি তোমাকে একবার না বলেছি আমি বাকি সবগুলো বড় লোকদের মতো না, আমি গরিবদেরকে সম্মান করতে জানি, আর আমার মেয়েও তেমনি। অত ঢং করতে হবে না, আসেন, আমরা আবার লেট হচ্ছে। আপনাকে নামিয়ে দিয়ে না হয় আমি পার্টিতে যাব। স্বাধীন আর কোনো কথা না বলে পপির পিছু পিছু বাসার বাইরে চলে আসে। তারপর একটা গাড়িতে উঠে বসে পড়ে। স্বাধীন তার পিছু পিছু গিয়ে গাড়িতে উঠে বসে। অন্যদিকে পপি গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগে। স্বাধীন গিয়ে তার পাশে সামনের সিটে বসে পড়ে। গাড়ি চলছে তার আপন গতিতে। দুজনের মধ্যেই পিংপতন নীরবতা বিরাজ করছে। তখনই পপি স্বাধীনকে বলে, আগের থেকে অনেকটাই স্মার্ট হয়ে গেছিস, হাবা গোবা, এটা এখন স্টাইল হয়ে গেছে। কথাটা বলে পপি মুচকে হাসি দেয়। স্বাধীন সেদিকে তেমন কোনো একটা ভ্রুক্ষেপ দেখায় না, সামনের দিকে তাকিয়ে আছে। তখন একটু রাগী কণ্ঠ নিয়ে পপি স্বাধীনকে বলে, অনেক ভাব হয়েছে তোর, তাই না? তোর সঙ্গে কথা বলতে চাচ্ছি আমি, আর তুই কথা বলছিস না। ম্যাম, সামনে আমার বাসা, এখানে নামিয়ে দিলেই হবে। পপি স্বাধীনের কথায় কোনো ভ্রুক্ষেপ না দেখিয়ে গাড়ি চালাতে লাগে। তখনই পপিকে উদ্দেশ্য করে স্বাধীন বলে, ম্যাম, কই নিয়ে যাচ্ছেন আমাকে? বললাম সামনে নামিয়ে দেন আমাকে, কিন্তু আপনি যে গালি বের করছেন না। একদম চুপ থাকবি, একটা কথাও তুই বলবি না। আর একটা কথা বললে তোকে কিন্তু একদম এখানেই শেষ করে ফেলবো। কথাটি বলে পপি
মন দিয়ে গাড়ি চালাতে লাগে। অন্যদিকে স্বাধীন পপির এমন রাগ দেখে অবাক হয়ে যায়, কারণ স্বাধীন আগে থেকে জানে পপির রাগ অনেক ভয়ঙ্কর। আগে যখন তারা রিলেশনে ছিল তখন পপি কোনো সময় রাগ করে থাকলে স্বাধীন অনেক চেষ্টা করে তার রাগ ভাঙাতো। তারপর স্বাধীন চুপচাপ সিটে বসে থাকে। একটু পর গাড়ি গিয়ে ব্রেক করে একটা পার্কের সামনে। তারপর গাড়ি থেকে পপি নেমে যায়। স্বাধীনও গাড়ি থেকে নেমে যায়। তখন পপি এসে তার হাত চেপে ধরে একটা বেঞ্চের দিকে নিয়ে যায়। তারপর দুজনে গিয়ে বসে পড়ে। নদীর দিকে পপি আর স্বাধীন দুজনেই তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। তখনই পপি জোরে সোরে একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে, চাইলে কিন্তু আমরা এখনো সবকিছু ঠিক করতে পারি। এই 8টা বছর কিভাবে যে তোমাকে ছাড়া ছিলাম শুধুমাত্র আমিই জানি। ভেবেছিলাম দেশে এসে তোমাকে কোনোভাবেই খুঁজে পাবো না, কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস। সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা হলো, আর তোমাকে হারাতে চাই না। যেইভাবেই হোক তোমাকে আমার লাগবে। পপির হাত থেকে স্বাধীন তার হাত সরিয়ে নিয়ে বলতে লাগে, ম্যাম কি বলছেন এইগুলো? যা কখনো হবার নয় তা কখনো চিন্তা করাও দুঃস্বপ্ন। কোথায় আপনি আর কোথায় আমি? দুজনের মধ্যে আকাশ বাতাস তফাৎ। যেইখানে আপনার বাবা বাংলাদেশের টপ বিজনেসম্যানের মধ্যে এক, আর আমি সেইখানে সেই কোম্পানির সামান্য একটা ম্যানেজার। আপনি যা ভাবছেন তা কখনো হবার নয়। দেখো, আমি আমার বাবাকে যদি সবকিছু বুঝিয়ে বলি, বাবা অবশ্যই আজ হবে। আর তোর বিষয় নিয়ে বাবা আমাকে অনেক ভালো ভালো কথা বলেছে। আমাকে নিয়ে এইখানে কেন এসেছেন? আপনি তো আপনার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য রেস্টুরেন্টে যাবেন। স্বাধীনের এমন কথা শুনে পপির ঠোঁটে একটু হাসির রেখা ফুটে ওঠে। তখনই হাসতে হাসতে স্বাধীনকে বলে, আরে না, আমার বন্ধুদের সঙ্গে দেখা করব আগামীকালকে সবার সঙ্গে। আজকে তো বের হয়েছে তোর সঙ্গে কথা বলবো, এর জন্যই। আমি জানতাম যে আমি বাসার বাহিরে বের হতে গেলে বাবা বলবে তোকে তোর বাসায় নামিয়ে দেই যেন, আর তখনই তো তোকে নিয়ে এইখানে আসবো, এটাই কল্পনা করছিলাম। আর এই জায়গাটা এটা কিন্তু আমাদের সেই ফেভারিট জায়গা, যেখানে আমরা প্রায় সময় এসে বসে থাকতাম, ঘন্টার পর ঘন্টা এখানে পার করতাম। কিন্তু দেখ, আজ হয়তো বা আমরা এখানে নেই, কিন্তু জায়গাটা তো আগের মতোই আছে। ম্যাম, আপনি প্রয়োজনের কিছু কথা বললে আমাকে বলতে পারেন, না হলে আমি আসি। আমার বাসায় অনেক কাজ আছে। না, তেমন কোনো প্রয়োজন নাই তোকে। এখন এই কথাগুলো বলার জন্য এখানে নিয়ে এসেছি। পপির কথা শেষ হতে না হতেই স্বাধীন সেখানে আর এক মুহূর্ত বসে না থেকে উঠে পার্ক থেকে বের হতে যায়। পপি সেই দিকে এক পলক তাকিয়ে থেকে মাঠের দিকে তাকিয়ে আছে। তারপর পপি সেখানে অনেকক্ষণ বসে থাকে। একটু পর পার্ক থেকে উঠে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে যায়। অন্যদিকে স্বাধীনও পার্ক থেকে এসে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীন ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে যায়। বাবা, দিন দিন তোর বাবার অবস্থা কেমন যেন হয়ে যাচ্ছে। মাথায় নাকি প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে। তার কালকে রাতে আমাকে বলল। বুঝতে পারছি না কি হয়েছে তোর বাবার। দেখি, এই মাসে তো অ্যাডভান্স টাকা নিয়ে নেওয়া হয়েছে, তাহলে আগের মাসের বেতন পেয়ে আব্বুকে না হয় হাসপাতালে নিয়ে যাব চিকিৎসা করানোর জন্য। তারপর স্বাধীন তার মার সঙ্গে টুকটাক কিছু কথা বলে খাওয়া দাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়ে বাসা থেকে। বাসার বাইরে এসে একটা রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে। তারপর রিক্সা পেলে সোজা অফিসে চলে যায়। রিক্সাওয়ালাকে তার ভাড়া মিটিয়ে সোজা স্বাধীন তার রেখে দেওয়া টেবিলে গিয়ে বসে পড়ে। তারপর স্বাধীন তার ডেস্কের উপরে থাকা ফাইলগুলো দেখতে লাগে মনোযোগ দিয়ে। ফাইলগুলো দেখছিল, তখনই কেবিনের মধ্যে পিয়ন এসে বলে, স্যার, আপনাকে আমাদের নতুন বস ডাকছে। স্বাধীন পিয়নের এমন কথায় আগামাথা কিছুই বুঝতে পারে না। তারপর তার কেবিন থেকে উঠে সোজা অফিসের বসের কেবিনে চলে যায় স্বাধীন। অনুমতি না নিয়ে কেবিনের মধ্যে প্রবেশ করতেই দেখে পপি তার শাড়ির কুচি ঠিক করছিল। দরজা খুলে হঠাৎ এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সেদিকে এক পলক তাকে কেবিন থেকে বের হতে যাবে, তখনই পপি স্বাধীনকে বলে, ভেতরে যেহেতু চলে এসেছিস আর সব দেখে ফেলেছিস, সাধুর মতো এখন আর কেবিন থেকে বের হতে হবে না। না মানে ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি। আমি জানতাম না যে আপনি এসেছেন। আপনার বাবা অর্থাৎ আমাদের বস বলেছে যে স্যারকে নিয়ে প্রবেশ করতে গেলে কখনো যেন তার থেকে অনুমতি না নেই। তাই আমি অনুমতি না নিয়ে কি দিনের মধ্যে প্রবেশ করি। আই এম এক্সট্রিমলি সরি। আমি নিজে থেকে এরকম কাজ
করিনি। বুঝেছি, সবই বুঝেছি বাবা। অফিসটাকে পুরো গ্রাম্য খ্যাত পরিবেশ বানিয়ে ফেলেছে। এর জন্যই ছোট থেকে ছোট লোকেরা অফিসে কোটি কোটি টাকার লোকসান করিয়ে দেয়। কথাটা বলেই পপি পিয়নকে ডাকার উদ্দেশ্যে কলিং বেল বাজায়। তখনই পিয়ন টেবিলের মধ্যে প্রবেশ করে। তারপর পপি পিয়নকে উদ্দেশ্য করে বলে, সবাইকে গিয়ে একত্র করেন কনফারেন্স রুমে। আপনাদের কোম্পানির নতুন বস, অর্থাৎ আজ থেকে আমি এই কোম্পানির দেখাশোনা করব। পপির কথা শেষ হতেই পিয়ন কেবিন থেকে বের হয়ে সবাইকে কনফারেন্স রুমে একত্র হওয়ার জন্য বলে। একটু পর অফিসে কর্মরত সবাই কনফারেন্স রুমে এসে অপেক্ষা করতে লাগে। তখনই পপি তাদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে বলতে লাগে, আপনারা হয়তো আমার বাবা সম্পর্কে ভালো মন্দ সবই জানেন। তিনি অনেক অসুস্থ আর আমাদের কোম্পানির সঙ্গে আমাদের পুরাতন ম্যানেজার অনেক গাদ্দারি করেছে। আমার বাবা তা বিশ্বাস করতে না পেরে হার্ট অ্যাটাক করেছিল, তাই আর সেই অফিসে আসবে না। আজ থেকে আমি অফিস দেখাশোনা করব। আমি চাই আমার বাবার কাছে কাঁধ মিলিয়ে আপনারা যেমন কাজ করেছেন, ঠিক আমার সঙ্গেও আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। পপির কথা শেষ হতে না হতেই অফিসের সকল কর্মরত কর্মচারীরা হাত তালি দিতে লাগে। স্বাধীনও অনেক ইমপ্রেস হয় পপির এমন কথা শুনে। তারপর পপি তাদেরকে উদ্দেশ্য করে আরো অনেক কথা বলে তার কেবিনে চলে যায়। অন্যদিকে স্বাধীন তার কেবিনে গিয়ে মনোযোগ দিয়ে ফাইলগুলো দেখতে লাগে। ফাইলগুলো দেখা কমপ্লিট হলে দুই একটা ফাইলে পপির সই লাগবে, তাই পিয়নকে ডাকতে লাগে। পিয়ন স্বাধীনের কাছে আসতেই পিয়নের দিকে ফাইলগুলো এগিয়ে দিয়ে স্বাধীন বলে, আঙ্কেল, এই ফাইলগুলো নিয়ে গিয়ে ম্যামকে দিন। এই ফাইলগুলোতে তার সিগনেচার লাগবে, না হলে ডিলগুলো ক্যান্সেল হয়ে যাবে। আর ভালোভাবে ফাইলগুলো পর্যবেক্ষণ করে নিতে বলেন। তারপর পিয়ন স্বাধীনের হাত থেকে ফাইলগুলো নিয়ে সোজা পপির কাছে নিয়ে চলে যায়। গিয়ে পপিকে ফাইলগুলো দিতেই পপি পিয়নকে বলে, এই ফাইলগুলো কিসের আর কে পাঠালো আপনাকে দিয়ে? ম্যাম স্বাধীন স্যার পাঠাইছে, বলল যে এই ফাইলগুলোতে আপনার কি সাইন লাগবে অনেক জলদি, তাহলে রিংগুলো ক্যান্সেল হয়ে যাবে। আর এই ফাইলগুলো আজকের মধ্যে জমা দিতে হবে। তাহলে যার ফাইল তাকে আমার কাছে আসতে বলেন। আমাকে বুঝিয়ে না বললে আমি ফাইলে সাইন করব কেন? পরে দেখা যাবে বাবার মতো আমাদের চুলকানি মাখিয়ে তাদের নিজের মতো একটা কোম্পানি খুলে নেবে। আমাদের কোম্পানি থেকে অল্প মূল্য কিনে অন্য কোম্পানিতে ওই পণ্য ডাবল মূল্যে বিক্রয় করবে। আর শোনেন, আপনাকে আজ থেকে একটা কথা বলি, ম্যানেজার যদি আপনাকে ফাইল নিয়ে আমাদের কেবিনে আসতে বলে, তখন বলবেন যে আমি বলেছি যার ফাইল সে নিয়ে আমার কাছে যেন নিয়ে আসে। আর যান, এখন ম্যানেজারকে আমার কেবিনে পাঠিয়ে দিন। পিয়ন পপির কথা শুনেই কেবিন থেকে বের হয়ে স্বাধীনের টেবিলে গিয়ে স্বাধীনকে সব কথা খুলে বলে। তারপর স্বাধীন আরো একটা ফাইল দেখে তার কেবিন থেকে উঠে পপির কেবিনের সামনে চলে আসে। দরজায় কড়া নাড়তেই দরজার ওই পাশ থেকে বলে, হ্যাঁ, ভেতরে আসুন। তারপর স্বাধীন দরজা খুলে কেবিনের মধ্যে গিয়ে চেয়ার টেনে বসে পড়ে। আপনার ফাইল আপনি যদি আমাকে সবকিছু বুঝিয়ে না বলেন, তাহলে আমি শুধু শুধু কেন একটা ফাইল সাইন করতে যাব? পপির এমন কথা শুনে কোনো সারা শব্দ না দিয়ে তার হাত থেকে ফাইলটা নিয়ে পপিকে সবকিছু বুঝিয়ে বলতে লাগে। তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে পপি পাকা হাসি দিয়ে বলে, ওই পাশ থেকে কি বোঝাচ্ছেন কিছুই বুঝতে পারছি না। আমার এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সবকিছু বুঝিয়ে বলেন। পপির কথা শুনে স্বাধীন চেয়ার থেকে উঠে পপির পাশে গিয়ে দাঁড়িয়ে পপিকে সবকিছু খুঁটিনাটি ফাইলে থাকা সব বিষয়ে বস্তু বোঝাতে লাগে। কিন্তু পপি সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, স্বাধীনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বাধীন ফাইল বোঝানো শেষ হলে পপির দিকে তাকিয়ে দেখে তার দিকে হা হয়ে তাকিয়ে আছে। তখনই স্বাধীন শুকনো একটা কাশি দিতেই পপির ধ্যান ভেঙে যায়। হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে ফাইলটাতে সাইন করা যায়। কথাটা বলেই পপি যেই না ফাইলটাকে সাইন করতে যাবে, অমনি স্বাধীনের ফোন বেজে ওঠে। স্বাধীন তার প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দেখে তার মা ফোন করেছে। পপির কাছ থেকে অনুমতি নিয়ে ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে স্বাধীনের মা স্বাধীনকে উদ্দেশ্য করে কান্না করতে করতে বলে,
বাবারে, তোর বাবা সেই সকাল থেকে কোনো কথা বলছে না। তুই বাসা থেকে বের হওয়ার পর তোর বাবাকে খাওয়ানোর জন্য তোর বাবার কাছে আসি, কিন্তু এসে দেখি তোর বাবা কোনো কথাই বলছে না। তার কোনো সাড়া শব্দ নেই। হাতে পায়ে তেল মালিশ করলাম, মাথায় পানি দিলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। বুঝতে পারছি না কি করব, তাই তোকে ফোন করলাম। কই আছিস বাবা? জলদি জলদি বাসায় চলে আয়। কথাটা শেষ না হতেই স্বাধীন কেবিন থেকে এক দৌড় দিয়ে বের হয়ে যেতে লাগে। অন্যদিকে পপি পেছন থেকে স্বাধীনকে অনেক কথা বলতে লাগে, কিন্তু স্বাধীন পপির কথায় কোনো ভ্রুক্ষেপ দেখায় না। অফিস থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে সোজা বাসায় চলে আসে। তারপর তার বাবাকে সিএনজি করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে গিয়ে স্বাধীন ডাক্তার বলে চিল্লানি দিতে পাশ থেকে ডাক্তার এসে স্বাধীনের বাবার চারপাশ ঘিরে ধরে। তারপর একটা করে স্বাধীনের বাবাকে আইসিইউ নিয়ে যাওয়া হয়। স্বাধীন আইসিইউ রুমের সামনে পায়চারি করছে, অন্যদিকে তার মা চেয়ারের উপর বসে থেকে কান্না করছে। স্বাধীন তার মাকে কি বলে সান্ত্বনা দিবে কিছুই বুঝতে পারে না। তখনই আইসিইউ রুমের মধ্য থেকে একজন ডাক্তার বের হয়ে স্বাধীন ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার আঙ্কেল, এখন আমার বাবার কেমন অবস্থা আর কি হয়েছে তার? সকাল থেকে কোনো জ্ঞান নাই, অনেক ডাকাডাকি করার পরও, হাত পায়ে তেল মালিশ করার পরও তার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। আসলে বাবা, তোমাকে যে কি করে বলবো তা কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। তোমার বাবার মাথায় অনেক বড় চোট পেয়েছে, এর জন্য তোমার ব্রেনে রক্ত জমাট বেঁধেছে। এর জন্যই তিনি কোনো কথাবার্তা, ইভেন তার ব্রেনে রক্ত চলাচল না করতে পারায় কোমার দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে। তাকে যদি আগামী 24 ঘন্টার মধ্যে অপারেশন না করা হয় তাহলে চিরদিনের মতো কোমায় চলে যাবে। তারপর হাজার চেষ্টা করলেও তোমার বাবাকে আর কোমা থেকে ফিরিয়ে আনা যাবে না। স্বাধীন ডাক্তার সাহেবের কথা শুনে হতভম্ব হয়ে যায়। সেখানে অনেকক্ষণ মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই ডাক্তারকে উদ্দেশ্য করে স্বাধীন একটা পর্যায়ে বলে, ডাক্তার, আমার বাবাকে অপারেশন করতে হলে কত টাকা লাগবে? হাসপাতালে যতগুলো ডাক্তার আছে তারা কেউ মাথায় অপারেশন করতে হলে অনেক অভিজ্ঞ ডাক্তার আনতে হয়। ইভেন বাংলাদেশে খুঁজে পাওয়া খুব দুষ্কর। তার জন্য মাথার অপারেশন করতে হলে অনেক টাকা লাগে। শুনেছি বঙ্গবন্ধু মেডিকেলে নাকি ইন্ডিয়া থেকে একটা ডাক্তার এসেছে, চাইলে তাকে বলে আসতে পারে সেইখানে, কিন্তু তার বাজেট অনেক বেশি। তোমার বাবাকে যদি অপারেশন করাতে হয় তাহলে মিনিমাম 20 লক্ষ টাকার মতো লাগবে। স্বাধীন ডাক্তারের মুখ থেকে এতগুলো টাকার অঙ্ক শুনে অনেকটা অবাক হয়। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে 20 লক্ষ টাকার কথা শুনেই স্বাধীনের মা আরো জোরে কান্না করতে লাগে, কারণ স্বাধীনের দ্বারা কোনোভাবেই এই 24 ঘন্টার মধ্যে স্বাধীন 20 লাখ টাকা জোগাড় করতে পারবে না। স্বাধীনও গিয়ে তার মায়ের পাশে থাকা একটা চেয়ারে বসে পড়ে। মাটির দিকে তাকিয়ে চিন্তা করতে লাগে কি করবে এখন সে। তখনই স্বাধীন তার মাথায় কিছু একটা চিন্তা বিরাজ করে। তারপর তার প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে পপির বাবাকে ফোন করতে লাগে, কিন্তু ওই পাশ থেকে ফোনটা বারবারই বন্ধ দেখাচ্ছে। কি করবে বুঝতে পারে না। তখন হাসপাতালের বাইরে এসে একটা রিক্সা নিয়ে সোজা অফিস চলে যায়। অফিসের সামনে গিয়ে রিক্সাওয়ালাকে তার ভাড়া মিটিয়ে সোজা পপির কেবিনে চলে যায় স্বাধীন। স্বাধীনকে পপি তার কেবিনে দেখে আর তার চোখে অশ্রু দেখে পপি অনেকটা অবাক হয়। তখন স্বাধীনকে উদ্দেশ্য করে পপি উদ্বেগ কণ্ঠ নিয়ে বলে, কি হয়েছে তোমার? তোমার চোখে পানি? আর তোমাকে তখন পেছন থেকে কত করে বললাম, কিন্তু তুমি ফোন পাওয়ার পর থেকে দৌড়ে অফিস থেকে বের হয়ে গেলে। স্বাধীন কিছু একটা চিন্তা করে পপিকে উদ্দেশ্য করে বলে, আসলে ম্যাম, আমার বাবা হাসপাতালে ভর্তি, আইসিইউতে। ডাক্তার বলেছে 24 ঘন্টার মধ্যে তাকে চিকিৎসা না দিলে, হঠাৎ অপারেশন না করলে তাকে বাঁচানো যাবে না, চিরকালের মতো কোমায় চলে যাবে। তাই আমার বাবাকে বাঁচাতে হলে যেভাবেই হোক 24 ঘন্টার মধ্যে আমাকে 20 লক্ষ টাকা জোগাড় করতে হবে। কিন্তু কোথা থেকে আমি 20 লক্ষ টাকা পাবো কিছুই বুঝে উঠতে পারছি না। তোমার বাবাকে চিকিৎসা করার জন্য 20 লক্ষ টাকা আমি দেব, বাট 20 লক্ষ টাকা তোমাকে দেব এমনি এমনি নয়, কাজ করে তারপর থেকে আমার কাছ থেকে 20 লক্ষ টাকা নিতে হবে। আমি আপনার যে কোনো কাজে রাজি আছি, প্লিজ আমাকে 20 লক্ষ টাকা দিন না। আমার বাবার অপারেশন শেষ হলে আপনি যা যা বলবেন আমি সেই কাজই করব। প্রয়োজন হলে আমি আপনার বাসার কাজের ছেলে হয়ে থাকব। কাজের ছেলে হয়ে থাকতে হবে না তোমাকে, আমাকে বিয়ে করতে হবে। কি বলছেন এগুলো? আপনি কি বিয়ে করতে হবে মানে? কখনোই না। তাহলে তোমার বাবাকে বাঁচানোর চিন্তা চিরতরে বাদ দিয়ে দাও, কারণ আমি জানি তুমি 24 ঘন্টার মধ্যে কোনোভাবেই 20 লক্ষ টাকা জোগাড় করতে পারবে না। আর তোমার বাবার চিকিৎসা হবে না, তিনি চিরহৃদয় কোমায় চলে যাবে।
এর থেকে ভালো হবে তুমি আমাকে বিয়ে করে নাও। আমি চাই না আপনি আমার জীবনে জড়ান, কারণ আপনার মতো মেয়েকে বিয়ে করে আমি কখনোই সুখে থাকতে পারবো না। এই কথা ভেবে আজ থেকে 8 বছর আগে আমি তোমার জীবন থেকে সরে আসছিলাম, আর আবার কিনা তুমি তোমার জীবনে নতুন করে আমাকে চাচ্ছ। এখানে যেখানে তোমার একদিনের খরচ প্রায় 1 লক্ষ টাকা, সেইখানে আমি মাসে শুধুমাত্র 1 লক্ষ টাকা ইনকাম করি। তাহলে তুমি কিভাবে আমার এমন ঘরে সুখে থাকতে পারবে? আমি কি একবারও বলেছি আমাকে আমার বাবা যেরকম রাখে তোমাকে ঠিক সেই রকমই রাখতে হবে? ভালোবাসা থাকলে চিলেকোঠার ছাদে উঠে শান্তি পাওয়া যায়। যেখানে ভালোবাসা নেই সেখানে লাখ টাকা কোটি কোটি টাকা থাকলেও শান্তি পাওয়া যায় না। এত কথা শুনতে চাইনি তোমার মুখ থেকে। তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো কি না সেটা বলো। যদি রাজি থাকো তাহলে এখন আমাকে বিয়ে করতে হবে, তারপর আমি গিয়ে তোমার বাবার 20 লক্ষ টাকা দিয়ে দেব। স্বাধীন পপির এমন কথাই আর মানা করতে পারে না। তারপর পপি স্বাধীনকে নিয়ে অফিস থেকে বের হয়ে গাড়ি করে একটা কাছে অফিসে নিয়ে যায়। তারপর সেখানে তারা দুইজন বিয়ে করে নেয়। তারপর ব্যাংকে গিয়ে 20 লাখ টাকা তুলে সোজা হাসপাতালে চলে যায়। তারপর কাউন্টারে টাকাগুলো জমা দিয়ে দেয়। তারপর স্বাধীন তার মার কাছে নিয়ে গিয়ে পপিকে পরিচয় করিয়ে দেয়। একটু পর ডাক্তার এসে তাদের সকলকে উদ্দেশ্য করে বলে, আরেকটু ওয়েট করলে তোমার বাবার অপারেশন করাও যেত না, কারণ ওই ডাক্তারটা প্রায়ই কলকাতার উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছিল। কিন্তু আমরা ফোন করায় সে এখানে আসছে। 1 ঘন্টা পরে তোমার বাবার অপারেশন শুরু হবে। তারপর 1 ঘন্টা পর ডাক্তার আসলে স্বাধীনের বাবার অপারেশন শুরু হয়। ভালোই স্বাধীনের বাবার অপারেশন শেষ হয়। স্বাধীনের মা তাকে অনেক করে জিজ্ঞেস করলো এতগুলো টাকা সে কোথা থেকে পেয়েছে। বারবার স্বাধীন একটা কথাই বললো, অফিস থেকে লোন নিয়েছে। ধীরে ধীরে তার মূল বেতন থেকে টাকাগুলো বাদ দিয়ে দেওয়া হবে। সেভাবেই পেরিয়ে যায় অনেকটা দিন। একদিন স্বাধীন পপিকে একটা ফাইল দেখাতে নিয়ে আসে। অনুমতি নিয়ে কেবিনে প্রবেশ করতেই পপির সামনে চেয়ার টেনে বসে পড়ে। পপিকে ফাইল বুঝিয়ে দিতে লাগে, কিন্তু পপি সেদিকে কোনো মনোযোগী নেই। তারপর তার চেয়ার থেকে উঠে কেবিনের দরজার সামনে গিয়ে দরজা আটকে দেয়। অন্যদিকে স্বাধীন পেছনের দিকে তাকিয়ে দরজা আটকানো দেখে ঢোক গেলে পপিকে বলে, কি হয়েছে, দরজা আটকাচ্ছেন কেন? তোকে কতবার বলেছি ম্যাম ম্যাম বলবি না, আমি তোর ম্যাম না, আমি তোর বিয়ে করাবো। কত করে বললাম, কিন্তু তুই তো আমার কথা শুনছিস না। এখন চুপচাপ থাক, আমি যা যা করি আমার সঙ্গে রেসপন্স দিবি। তারপর স্বাধীনের শার্টের কলার চেপে ধরে চেয়ার থেকে দাঁড় করিয়ে সেখানে থাকা একটা ড্রেসিং টেবিলের দিকে যেতে লাগে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটা সুইচে চাপ দিতেই ড্রেসিং টেবিলটা সরে গিয়ে একটা দরজা চলে আসে। স্বাধীন তো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর দরজাটা ঠেলে রুমের মধ্যে প্রবেশ করতেই দেখে একটা সুন্দর বেডরুম। একটা রুমে যাবতীয় যা যা দরকার তা আছে। সেই রুমের মধ্যে ওয়াশরুম থেকে শুরু করে সবকিছুই। তারপর পপি স্বাধীনকে নিয়ে সেই রুমের মধ্যে ঢুকে পড়ে, বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। তারপর খাটের সামনে গিয়ে ধাক্কা দিয়ে খাটের ওপর শুইয়ে দেয়। তারপর পপি স্বাধীনের গায়ের ওপর উঠে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। সেইভাবে প্রায় 10 মিনিট পার হয়ে যায়। কিরে, তুই কি ছেলে মানুষ নাকি অন্য কিছু? 10 মিনিট তোর ঠোঁটের উপর অত্যাচার করলাম, কিন্তু তোর কোনো রেসপন্স পাইলাম না। তারপর স্বাধীন পপিকে অনেকবার মানা করতে লাগে, কিন্তু পপি তার কোনো কথা শুনে না। বারবার স্বাধীনকে তার পৌরুষত্ব নিয়ে কথা তুলতে লাগে। পপির এমন কথা শুনে স্বাধীনের অনেকটা খারাপ লাগে। তারপর স্বাধীন তার গায়ের উপর থেকে পপিকে টান দিয়ে সরিয়ে খাটের উপর শুইয়ে দিয়ে পপির গায়ের উপর উঠে পুরো শরীরে কিস করতে লাগে। পপি ঠিক এমন একটা মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। ধীরে ধীরে তারা দুজন হারিয়ে যায় এক ভালোবাসার অপরূপ সময়ের মধ্যে। এবার বর্তমান। পপি ওয়াশরুম থেকে বের হতেই স্বাধীন দৌড়ে ওয়াশরুমে চলে যায়। স্বাধীনের এমন দৌড়ে যাওয়া দেখে পপি একটা মুচকে হাসি দিয়ে উঠে তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে লাগে। একটু পর স্বাধীন ওয়াশরুম থেকে বের হয়ে আসে। পপির দিকে এক পলক তাকিয়ে পুনরায় গিয়ে খাটে বসে পড়ে। তখনই পপিকে উদ্দেশ্য করে বলে, এইভাবে অফিসের মধ্যে সংসার করলে তাহলে আর অফিস থাকবে না। এমনিতেই অফিসে যে সময় যাচ্ছে ধীরে ধীরে ডাউন খাচ্ছে, একটা সময় দেখা যাবে তোমার অফিস ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এর জন্যই তো বললাম তুমি তোমার বাবা মাকে বলো, আমি আমার বাবাকে বলি, তারপর দুজন পরিবারের সম্মতিতে না হয় আবার বিয়ে হোক আমাদের। কথাগুলো বলতে বলতে শাড়ি পরে নেয়। তারপর দুইজন সেই গুপ্ত ঘর থেকে বের হয়ে কেবিনের দিকে তাকিয়ে তো তারা দুজন অবাক হয়ে যায়, কারণ কেবিনের মধ্যে আর কেউ নয়, পপির বাবা বসে আছে। পপিকে আর স্বাধীনকে তারপর না হয় বাকি কথা সেখানেই বলবো, এখানে আর না বলে কথাটা বলেই কেবিন থেকে বের হয়ে যায় পপির বাবা।
অন্যদিকে স্বাধীন তো অনেকটা ভীত হয়ে যায়। কেন স্বাধীনের মা বাবাকে তার বাড়িতে ডাকলো সে। তারপর কেবিনের মধ্যে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে সোজা স্বাধীন তার কেবিনে চলে যায়। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। অফিস ছুটি হলে বাসায় চলে আসে। পরের দিন সকালবেলা স্বাধীন ঘুম থেকে উঠে তার মা বাবাকে পপিতের বাসায় যাওয়ার জন্য বলতেই তারা রাজি হয়ে যায়। তারপর স্বাধীন তার মা বাবাকে নিয়ে সোজা পপির বাসায় চলে যায়। দরজায় গিয়ে কলিং বেল বাজাতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। দরজা খুলে বাসার ভেতর প্রবেশ করতেই দেখে পপির বাবা খবরের কাগজ নিয়ে পড়ছে। তখন স্বাধীনকে আর তার সঙ্গে স্বাধীনের বাবা মাকে দেখে পপির বাবা এগিয়ে এসে বলতে লাগে, বাবা স্বাধীন, এই হলো তোমার মা বাবা, তাই না? স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। কি আর বলবো বিয়ান, ছেলে মেয়েরা তো অনেক বড় হয়ে গেছে, তলে তলে অনেক কিছু করে ফেলেছে। আমি খোঁজ নিয়ে দেখেছি তলে তলে তারা দুজনে বিয়ে করে নিয়েছে, আমাদেরকে বলার প্রয়োজন মনে করেনি। এখন আর কি করার, ছেলে মেয়ের আশীর্বাদ দিয়ে দেন, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। স্বাধীনের বাবা মা পপির বাবার এমন কথায় কিছুই বুঝে উঠতে পারে না। তারপর পপির বাবা স্বাধীনের মা বাবাকে সবকিছু বুঝিয়ে বলতে লাগে। পপির বাবার মুখ থেকে এমন কথা শুনে স্বাধীনের মা আর বাবা স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্যদিকে স্বাধীন মাটির দিকে তাকিয়ে আছে। বিয়ান, এখন আর কি করবেন বলেন? ছেলে মেয়ে ভুল করেছে, তাদের তো আর কিছু বলা যাবে না। এখন দোয়া করেন তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। আমিও তাই বলি, আর রাগ করে থাকবো না ওদের উপর। তাহলে আমার বৌমাকে আমাকে বুঝিয়ে দিন, আমি বাসায় নিয়ে যাই। আসলে আপনাদের দুজনকে কি করে বলি যে বলে ওঠা হয়ে ওঠেনি। আমার একটা মেয়ে, আমার এত তো সম্পত্তি দেখাশোনা করবে, এর থেকে আমি বলবো কি আপনারা দুজনই আপনার ছেলে মেয়ের সঙ্গে আমাদের বাড়িতে থাকেন না। পপির বাবা প্রস্তাবে স্বাধীনের মা বাবা রাজি হয়ে যায়। তারপর হাসি ঠাট্টার মধ্য দিয়ে কোথা দিয়ে যে দিন পেরিয়ে রাত হয়ে যায় সেদিকে কারো কোনো খেয়াল নেই। রাত হতেই পপি অনেক সাজগোজ করে তার রুমে অপেক্ষা করতে লাগে। অন্যদিকে স্বাধীন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সোজা পপির রুমে চলে আসে। দরজা খুলে পপির রুমে প্রবেশ করতে পপি এসে স্বাধীনকে পায়ে সালাম করতে লাগে। বেঁচে থাকো মা, বড় হয়ে একটা ফুটবল টিমের মালিক হও, এই দোয়া করি। কি করতা? আমি তোর মা হই, তাই না? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। কথা বলতে বলতেই স্বাধীনের পিছু পিছু ধাও করছিল পপি। হঠাৎ পা স্লিপ কেটে খাটে শুয়ে পড়ে। তারপর স্বাধীন গিয়ে খাটে শুয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই দুজনে হারিয়ে যায় ভালোবাসার এক অন্তিম মুহূর্তে।